ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। প্লিজ, প্লিজ, প্লিজ যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। আমি জানি ভিডিওটি অনেক মানুষই দেখবেন। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের সবাইকে আমাদের হিরোর পরিচয় দিয়ে নিই। ইনি হলেন ফিরোজ হাসান, বাবা মায়ের আদরের ছোট সন্তান। চলেন গল্পে ফেরা যাক, বাকি পরিচয় গল্পে পেয়ে যাবেন। তো আজ ফিরোজের অফিসে প্রথম দিন, আর আজকে সে লেট। আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে প্রায় 30 মিনিট লেট হয়। জানি না আজকে ফিরোজের কপালে কী আছে। অফিসে আসলেও কিছু কলিগের সাথে পরিচয় হলো তার। পরে নিজের ডেস্কে বসলো সে। বসতে না বসতেই পিয়ন আসলো আর বলল, স্যার, আপনাকে ম্যাডাম তার কেবিনে ডাকছেন। ঠিক আছে, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল আর ফিরোজ ভয়ে ভয়ে ম্যাডামের কেবিনে সামনে গেল। কেবিনের দরজায় নক করলো। ম্যাম, আসতে পারি? আসুন। ফিরোজ নিচের দিকে তাকিয়ে কেবিনে প্রবেশ করলো। জানি না আজকে ফিরোজের কী অবস্থা হবে। তো আপনার নাম কি? ফিরোজ হাসান। তো আজকে আপনার অফিসের প্রথম দিন আর আজকে আপনি লেট, এর কারণ কি? সরি ম্যাডাম, আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে একটু লেট হয়ে যায়। ঠিক আছে, আজকে আপনার প্রথম দিন তাই কিছু বললাম না, নেক্সট টাইম যেন এমন না হয়। ঠিক আছে ম্যাডাম। যান ম্যানেজার সাহেব থেকে আপনার কাজটা জেনে নিন। ঠিক আছে ম্যাডাম। বলে যেই হাসতে নিবে তেমনি চেয়ারের সাথে ফিরোজের পায়ে ধাক্কা লাগে। ফিরোজ ব্যথায় চিৎকার দিয়ে উঠল। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, আপনি দেখে চলাফেরা করতে পারেন না? সরি ম্যাডাম বলে যেই ম্যাডামের দিকে তাকালাম আমি পুরোপুরি অবাক, কারণ আমার সামনে আমার স্কুল লাইফের ভালোবাসা দাঁড়িয়ে আছে। সাদিয়াকে আমি স্কুল লাইফের থেকে ভালোবাসি, কিন্তু কোনো দিন বলতে পারিনি, কারণ সাদিয়া অনেক রাগী ছিল, তাই ওকে বলার কখনো সাহস পাইনি। তারপর এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে আসলাম, আর কখনো ওর খোঁজ খবর রাখিনি। কিন্তু শুনছিলাম সাদিয়ারা নাকি ঢাকা চলে গেছে। আজকে অনেক বছর পর আমি সাদিয়াকে দেখছি। ওকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো পরী এসেছে। এত সুন্দর কোনো মেয়ে হয় নাকি? আমি ওর মাঝে হারিয়ে যাচ্ছি। হঠাৎ কে যেন ফিরোজের চোখের সামনে চুটকি বাজালো, আর ফিরোজ বাস্তবে ফিরে আসলো। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন আপনি? সাদিয়া, তুমি এখানে? কি হলো বুঝে নাই তাই তো? সাদিয়া তার নরম হাত দিয়ে প্রচণ্ড গতিতে ফিরোজের গালে একটা থাপ্পড় মারল। আজকে নিয়ে 2বার সাদিয়া ফিরোজের গালে থাপ্পড় মারল। আপনার আবার ভাইবেন না ফিরোজে কোনো লুচ্চামি করছিল। স্কুলে থাকতে ফিরোজ তাদের ক্লাসে একটা মেয়ের সাথে কথা বলতেছিল, মানে মেয়েটি ফিরোজের সাথে কথা বলতেছিল। হঠাৎ কোথা থেকে যেন সাদিয়া আসলো আর ফিরোজের গালে প্রচণ্ড গতিতে থাপ্পড় মারে আর বলে, তোকে বলেছিলাম না কোনো মেয়ের সাথে লুচ্চামি করবি না। তখন ফিরোজের সাথে যে মেয়েটি ছিল সে বলল, সাদিয়া, তুই ভুল বুঝছিস। আমি শুধু পড়ার বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম। ফিরোজ যার সাথে কথা বলতেছিল তার নাম সাইমা। সাইমা কথাটি বলতে না বলতেই এবারেরটা সাইমার গালে পড়েছে। সাদিয়া থাপ্পড়টা মেরে চলে যায়। তারপর থেকে কোনো মেয়ে ফিরোজের সাথে কথা বলেনি, একমাত্র সাদিয়ার ভাই। সাদিয়া ফিরোজকে এত জোরে থাপ্পড় মারবে ফিরোজ ভাবতেও পারেনি। ফিরোজ সাদিয়ার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন সাদিয়া বলল, আপনার সাহস কি করে হয় আমার নাম নেওয়ার? আপনি কি ভুলে গেছেন এটা অফিস, আর আমি এই অফিসের এমডি, সেজন্য রেসপেক্ট নিয়ে কথা বলুন। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। কুত্তি মুখে বললেই তো হতো। ইটস ওকে, যান আর ম্যানেজার সাহেব থেকে আপনার কাজটা জেনে নিন। ঠিক আছে ম্যাডাম। বলেই চলে আসলো ওয়াশরুমে, কারণ গালটা প্রচণ্ড ব্যথা করতেছিল তার। ওয়াশরুমে আসলো, আয়নার সামনে দাঁড়িয়ে গালটার দিকে তাকালো। তাকিয়ে ফিরোজ অবাক, কারণ গালে 5 আঙ্গুলের দাগ হয়ে গেছে। এত জোরে কেউ কাউকে থাপ্পড় মারে? 10 মিনিট লাগিয়ে গালে পানি দিলেও, কারণ কেউ যদি দেখে তাহলে বলবে সে নিশ্চয়ই কোনো মেয়ের সাথে লুচ্চামি করছিল।
তাই তাকে মেরেছে। কিন্তু সত্যি কথাটা তো আপনারা জানেন। প্লিজ কাউকে বলবেন না, তাহলে ফিরোজের ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে এসে নিজের ডেস্কে গেল। তারপর ম্যানেজার ফিরোজকে তার কাজ বুঝিয়ে দিলেন। ফিরোজ তার মাথাটা ঘুরিয়ে দেখল সাদিয়ার কেবিনে তার ডেস্ক বরাবর। ফিরোজের ডেস্ক থেকে ওকে দেখা যাচ্ছে। কত অপরূপ সুন্দরী লাগছে ওকে। এক দৃষ্টিতে ফিরোজ ওর দিকে তাকিয়ে আছে। হঠাৎ সাদিয়া তার দিকে তাকালো আর ফিরোজ ওকে দেখে ভ্যাবাচেকা খেয়ে গেল। মাথা ঘুরিয়ে নিজের কাজে মনোযোগ দিল। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, সবাই লাঞ্চ করতে যাচ্ছে। তাই ফিরোজও উঠল। যেই আসতে নেবে তেমনি 4 জন কলিগ তার সামনে আসলো। তাদেরকে দেখে ফিরোজ পুরো অবাক। ফিরোজের সামনে তার স্কুল লাইফের বন্ধু আসলো, মিজান, সাইমা, হাসিব আর সোহান। সে তাদেরকে দেখে অবাক। তখন তাদেরকে বলল, কিরে কেমন আছিস তোরা? তাদের 4 জনকে উদ্দেশ্য করে বলল। তারা 4 জন একসাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর ওদের সাথে আরও অনেক কথা বলল ফিরোজ। চল লাঞ্চ করে আসি। ওরা সবাই একসাথে ক্যান্টিনে বসলো। তারপর খাবার অর্ডার করলো। আজকে অনেক দিন পর তারা 4 বন্ধু একসাথে বসলো। খাবার খেয়ে আবার যার যার কাজে মনোযোগ দিল। হঠাৎ ফিরোজের সাদিয়ার কথা মনে হলো। সাদিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখলো ওর কাজ করছে। জানি না ও লাঞ্চ করেছে কিনা। যাই হোক, নিজের কাজে মনোযোগ দিল। বিকেল 5টায় অফিস ছুটি হলো। তারা 4 বন্ধু একসাথে অফিস থেকে বের হলো। তখন ফিরোজ বলল, সাইমা শোন, বল। সাদিয়ার সাথে কি তোর কোনো কথা হয় না? না, ওর সাথে প্রয়োজন অথবা অফিসের কোনো কাজ ছাড়া কথা হয় না। ও হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করলি? না এমনি। ওদের সাথে কথা বলতেছিল। তখন ফিরোজ দেখলো সাদিয়া অফিস থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে চলে গেল। ফিরোজও ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল বাজালো। কিছু সময় পর ফিরোজের ভাবি এসে দরজা খুলে দিল। ফিরোজ তার ভাবির কপালে একটা চুমু দিয়ে ভেতরে আসলো। তখন তার ভাবি জিজ্ঞেস করলো, আমার কিউট ভাই, আজকে তো অফিসের প্রথম দিন, কেমন কাটলো? ভালো কেটেছে, কারণ আমার ভালোবাসাকে অনেক দিন পর আমার কাছে পেয়েছি। কি ব্যাপার, তোমাকে এত খুশি লাগছে কেন? না এমনি। নেহি ডাল মে তো কুছ কালা হ্যায়, বলো কি হয়েছে? পরে বলবো, আগে বলো আম্মু কোথায়? আম্মু তার রুমে আছে, যাও। ঠিক। আম্মু রুমে আসলেও ফিরোজ সে দেখলো তার আম্মু ঘুমিয়ে আছে। তাই আর ডাক না দিয়ে ফিরোজ তার রুমে চলে আসলো। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো, কারণ আজকে অনেক কাজ করেছে সে। রাতে ফিরোজের ভাবে এসে ডেকে গেল আর বলল নিচে খাবার টেবিলে তার জন্য অপেক্ষা করছে। তাই ফিরোজ ফ্রেশ হয়ে নিচে আসলো। তারপর গিয়ে খাবার টেবিলে বসলো। বসতে না বসতেই ভাষণ শুরু। ভাষণটা কিছুটা এরকম ছিল, তো নবাবজাদা, আপনার তো আজকে অফিসের প্রথম দিন ছিল, কেমন কাটলো? আব্বু, আজকে দিনটা ভালো গেছে। তোকে দিয়ে আমার এমন আশা ছিল না। আমি আবার কি করলাম আব্বু? তুই নিজেদের কোম্পানি রেখে অন্যের কোম্পানিতে কেন জয়েন করলি? আব্বুর মুখে এমন মধুর কথা শুনে ফিরোজের কলিজা কেঁপে উঠল। এক প্লেট সাহস নিয়ে তার আব্বুকে বলল, ফিরোজ তার আম্মুর দিকে তাকিয়ে ইশারায় বলল যে আব্বুকে একটু ম্যানেজ করো। তখন তার আম্মু বলল, কি শুরু করলে তুমি? ওর যা খুশি তা করুক, ও তো এখনো ছোট মানুষ। ঠিক আছে, তোমরা মা ছেলে যা মনে করো তাই করো, আমি কিছু জানি না। তারপর খাবার খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে যেই ফিরোজ রুমে আসতে যাবে তখন তার ভাইয়া ডাক দিল। যে ভাইয়ের কাছে গিয়ে বলল, বলো। আজকে তো তোর অফিসের প্রথম দিন ছিল, কোনো সমস্যা হয়েছিল? না তেমন কিছুই হয়নি। আচ্ছা আচ্ছা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি, ঠিক আছে? বলেই নিজের রুমে চলে আসলো। খাটের উপর শুয়ে ফেসবুকে একটা গল্প পোস্ট করলো। আজকে সারাদিনে কথা ভাবতে অবাক লাগে, কারণ এত বছর পর ফিরোজ ভালোবাসার মানুষটাকে কাছে পেল, আবার তার হাতে থাপ্পড়ও খেলো। হঠাৎ মনে একটা প্রশ্ন জাগলো তার, যদি ওর লাইফে কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে ফিরোজ কী করবে? ফিরোজ তো সাদিয়াকে তার জীবন থেকে বেশি ভালোবাসে। উফ, আর নিতে পারতেছি না।
পরেরটা পরে দেখা যাবে। এখন ঘুমাতে হবে, কারণ আজকে আমি লেট করে অফিসে গেছি। আমি চাই না কালকেও আমার লেট হোক অফিসে যেতে, তাই ঘুমিয়ে গেলাম সাদিয়াকে নিয়ে কল্পনা করতে করতে। সকালে ভাবি এসে ফিরোজকে ডাকছে। ওই আমার কিউট ভাই, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। কি হলো, অফিসে যাবা না নাকি? সাদিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে আর যেও না। ঘুমের মধ্যেই বিড়বিড় করে কথাগুলো বলছিল। ঠিক আছে, তুমি এইভাবে উঠবে না। প্রতিদিন তোমাকে যেভাবে তুলতে হয় সেভাবেই তুলতে হবে। হঠাৎ ফিরোজ চিৎকার দিয়ে উঠল, কারণ কে জানি তাকে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে, তার আরামের ঘুমটা হারাম করে দিয়েছে। সামনে তাকিয়ে সে দেখে তার ভাবি হাতে একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ফিরোজ ভাবিকে বলল, ভাবি, আজকেও কি তুমি আমাকে ভিজিয়েছো? আমাকে ছাড়া এখানে কি অন্য কাউকে দেখতে পাচ্ছ? আচ্ছা, প্রতিদিন আমাকে কি এইভাবেই ঘুম থেকে তুলতে হবে? যেদিন তোমার বউ আসবে সেদিন সে তোমাকে ভালোভাবে ঘুম থেকে ডেকে তুলবে। আমি যে কদিন আছি আমি একইভাবে তোমাকে ঘুম থেকে উঠাবো। দূর, ভালো লাগে না। তারপর সে উঠে ওয়াশরুমে গেল। যে ওয়াশরুমে পা রাখলো তখন পেছন থেকে তার ভাবি বলল, আচ্ছা, এ সাদিয়াকে তুমি চিনো নাকি? ভাবির মুখে সাদিয়ার নাম শুনে ফিরোজ যেন আকাশ থেকে মাটিতে পড়ল। ওয়াশরুমে না গিয়ে ভাবির কাছে আসলো। কি ভাবি, তুমি কি কিছু বলছো? সাদিয়াকে আর তুমি চিনো নাকি? শুনেও না শোনার ভান করলাম। না না, সাদিয়া নাম তো আমি আমার জীবনেও শুনি নাই। তাই নাকি? হুম। সত্যি কথা না বললে তোমার ভাইয়ের কাছে বলে দিব। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলবো। আগে অফিস থেকে এসে নেই, তারপর। ঠিক আছে, মনে থাকে যেন। আর তাড়াতাড়ি নিচে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বলেই ভাবি চলে গেল। ফিরোজও দাঁড়িয়ে না থেকে সোজা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অফিসের ড্রেস পরে নিচে আসলো। সবার সাথে নাস্তা করে অফিসের জন্য বের হতে যাবেই তখন ফিরোজের আম্পু বলল, কি ব্যাপার ফিরোজ, তুই তোর গাড়ি করে অফিসে যাচ্ছিস না কেন? আব্বু, আমি আর কিছুদিন পর থেকে গাড়ি ব্যবহার করব। এখন একটু স্বাভাবিকভাবে চলাফেরা করতে ভালো লাগে। তারপর ফিরোজ সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলো। আজকে বাঁচা গেল, কারণ আজকে একটু তাড়াতাড়ি অফিসে আসলো সে। একটু পর দেখলো ফিরোজের কলিগ প্লাস বন্ধু সোহান আসতেছে। তখন সে বলল, কি রে দোস্ত, কি অবস্থা তোর? ভালো, তোর? ভালো। ওদের তিনজনকে কল করে দেখ ওরা কোথায়। তারপর সোহান ওদের কল করলো। কিছু সময়ের মধ্যে ওরা সবাই এসে পড়লো। চল কফি খেয়ে আসি, এখনো সময় আছে। চল। তারপর ওরা সবাই কফি খেয়ে অফিসে আসলো আর যার যার ডেস্কে যেয়ে বসলো। আজকে আমার পাখিটা এখনো পর্যন্ত আসেনি। আমি আমার কাজে মনোযোগ দিলাম। কিছু সময় পর দেখলাম সাদিয়া অফিসে আসলো আর এসে সোজা তার কেবিনে ঢুকে গেল। আজকে ওকে দেখে মনে হচ্ছে রাতে মনে হয় অনেক কান্না করছে। আমিও আর কোনো কথা না বলে নিজের কাজ করতে লাগলাম। এভাবে কাজ করতে করতে দুপুর হয়ে গেল। ফিরোজরা 5 জন মিলে একসাথে ক্যান্টিন থেকে খাবার খেয়ে আসলো। অফিসে এসে নিজের ডেস্কে বসলো। সাদের ক্যাবিনের দিকে তাকিয়ে ফিরোজ দেখলো ও নেই। ভাবলো হয়তো ও লাঞ্চ করতে গেছে। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আজকে দুপুরের পর আর সাদিয়ার সাথে দেখা হয়নি। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো ফিরোজ। বাসায় এসে কলিং বেলের চাপ দিতেই দরজাটা খুলে দিল। সে তাকিয়ে দেখে তার ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি আর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে ক্লান্ত লাগতেছিল, তাই ঘুমিয়ে গেল সে। রাতে ভাবি এসে খাবার খেতে ডেকে গেল। ফ্রেশ হয়ে নিচে আসলো, দেখলো সবাই তার জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি খাবার টেবিলে বসে পড়ল। খাবার খেয়ে রুমে চলে আসছিল তখন তার ভাবি ডাকলো। ফিরোজ ভাবির কাছে এসে বলল, বলো কি হয়েছে? মানে তুমি আমাকে কিসের জন্য ডাক দিছো সেটা বলো। সেটা তো বলবো, কিন্তু তোমার কাছে না, তোমার ভাইয়ের কাছে। এই বলে ফিরোজের ভাবি চলে গেল আর বলল, তোমার ভাই ছাদে আছে, তাড়াতাড়ি আসো। কি আর করার, ছাদে আসলাম।
গিয়ে দেখি ভাবি ভাইকে বলতেছে, এই শুনো, তোমার ভাই প্রেমে পড়েছে। কি? হুম, ঠিক শুনছো, আমাদের নবাবজাদা প্রেমে পড়েছে। ঠিক আছে, কার সাথে প্রেম করছে? মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে সাদিয়া। ও, তা তো আমি আরও অনেক বছর আগে থেকে জানি, কিন্তু ও সাদিয়াকে পেল কোথায়? ওরা তো এখান থেকে চলে গিয়েছিল অনেক বছর আগে। এখন আপনাদের বলি যে ফিরোজের ভাইয়া সাদিয়াকে চিনে কীভাবে। ফিরোজ যেদিন সাদিয়াকে প্রথম দেখেছিল ক্লাস 6-এ, সেদিন থেকেই ফিরোজ সাদিয়াকে ভালোবেসে ফেলে। স্কুল থেকে বাসায় এসে ভাইয়াকে বলে সাদিয়ার কথা, কারণ ফিরোজ তার ভাইয়ের কাছে সব কথা শেয়ার করে। ভাইয়া আর ফিরোজের সম্পর্ক ছিল বন্ধুর মতো। ফিরোজের পরিবারের সবাই চিনে সাদিয়াকে, কারণ সাদিয়া ফিরোজের বাসায় অনেকবার এসেছিল। তাই ফিরোজ ছাদে আসলো। ভাইয়া তাকে দেখে তার কাছে এসে জিজ্ঞেস করলো সে সাদিয়াকে কোথায় দেখেছে। সে বলল, আচ্ছা বলো তো, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির নাম কি? তুই সাদিয়ার ইন্ডাস্ট্রিজে চাকরি করছিস, তাতে কি হয়েছে? এই কোম্পানি সাদিয়ার আব্বুর। এখন সাদিয়া ওই কোম্পানির এমডি। ও, তাহলে তুই ওর সাথে কথা বলছিলি? বলেছিলাম, কথা না বলে গুন্ডিটা আমাকে থাপ্পড় মারছে। হা হা হা। ও আগের মতো এখনো তেমনটা কি? হাসতে হাসতে এই কথাগুলো বলল। হুম। এতক্ষণ যাবৎ ফিরোজ আর ভাইয়ার কথা শুনতেছিলাম। ফিরোজের ভাবি বলল, তার মানে তুই সাদিয়াকে ছোট থাকতে ভালোবাসিস? ফিরোজের ভাবি ফিরোজকে কখনো তুই বলে আবার কখনো তুমি বলে। হুম। আরও অনেক কথা বলেই নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল ফিরোজ। সকালে ফিরোজের ভাবি এসে ফিরোজকে ঘুম থেকে তুলে গেল। ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেল ফিরোজ। এভাবে চলে গেল 3 মাস। এই 3 মাসে অফিসে ভালো নাম অর্জন করেছে ফিরোজ। সাদিয়ার ব্যাপারে অনেক কথা জেনেছে সে। সাদিয়া এখন পর্যন্ত সিঙ্গেল, আর সাদিয়া ফিরোজের প্রতি একটু দুর্বল হয়েছে। সেটা ওর আচার আচরণ দেখলেই বোঝা যায়। তো একদিন নিজের ডেস্কে বসে কাজ করতেছিল। ফিরোজ তখন পিয়ন এসে বলল, স্যার, আপনাকে ম্যাডাম মিটিং রুমে ডেকেছেন। ঠিক আছে, আপনি যান, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল। ফিরোজ ভাবতেছি তাকে আবার মিটিং রুমে কেন ডাকলো। তারপর সে এই মিটিং রুমে আসলো। ফিরোজ দরজায় নক করলো। ম্যাডাম, আসবো? আসুন। ফিরোজ ভেতরে ঢুকে পুরো অবাক, কারণ ভেতরে তার বন্ধুরা বসে আছে। সোহান, হাসিব, সাইমা, মিজান। বসুন, আপনাদের সবার সাথে কিছু জরুরি কথা ছিল, যার জন্য আপনাদের ডাকা হয়েছে। আমাদের কোম্পানিতে একটা নতুন প্রজেক্ট এসেছে, সেটার জন্য আপনাদের 5 জনকে সিলেক্ট করা হয়েছে। কাজটি করতে আপনাদের সবাইকে 1 সপ্তাহের জন্য চট্টগ্রামে আমাদের যে কোম্পানি আছে সে কোম্পানিতে যেতে হবে, আর আমাদের কালকের মধ্যে সেখানে যেতে হবে। কারোর কোনো প্রশ্ন আছে? ফিরোজরা সবাই একসাথে বলল, না ম্যাডাম। সবার থেকে বেশি খুশি ফিরোজ, কারণ ফিরোজদের সাথে সাদিয়াও যাবে। আজকে আপনাদের ছুটি, আর কাল সকাল 10টায় আমরা রওনা দিব, তো টাইম মতো আসবেন সবাই। এই বলে সাদিয়া চলে গেল। ফিরোজ তার বন্ধুদের সাথে কিছু সময় কথা বলে বাসায় চলে আসলো। বাসায় এসে সবাইকে জানালো যে সে কালকে অফিসের কাজে চট্টগ্রাম যাচ্ছে। বিকালে ফিরোজের ভাবি ফিরোজের জামা কাপড় ব্যাগে গুছিয়ে চলে গেল। রাতে ফিরোজের ভাইয়ার ভাবি এসে তাকে জিজ্ঞেস করলো তারা কে কে সেখানে যাচ্ছে। ফিরোজ ভাইয়াকে বলল শিয়া, তার 4 বন্ধু আর সাদিয়া। সাদিয়ার নাম শুনে ভাইয়া ভাবি দুজনকে অনেক খুশি লাগছে। তখন ভাইয়া বলল, দেখ, ওর একটা ভাঙাতে পারিস নাকি? সাদিয়া আমাকে অনেক জ্বালিয়েছে, এখন আমি জ্বালাবো। ঠিক আছে, যা ইচ্ছে করিস, কিন্তু মাত্রার বাইরে কিছু করিস না, কারণ ও অনেক রাগী। তখন ফিরোজের ভাবি বলল, এখন নিচে চলো, অনেক রাত হয়ে গেছে, খাবার খেতে চলো, আব্বু আম্মু অপেক্ষা করছে। নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেল। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সকালে ভাবে এসে ডেকে গেল। উঠে ফ্রেশ হয়ে রেডি হলো ফিরোজ। নিচে গিয়ে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো অফিসের সামনে, কারণ এখানে সবাইকে আসতে বলা হয়েছে। ফিরোজ অফিসের সামনে এসে পুরো অবাক সাদিয়াকে দেখে। সাদিয়াকে অপরূপ সুন্দর দেখাচ্ছে।
সাদিয়া নীল জামা পরেছে, সাথে এক হাতে কয়েকটা নীল চুড়ি, এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকা, ঘন চুলগুলি খুলে দিয়েছে, চোখে ঘাড়ো কাজল টেনে, ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে। সাদিয়াকে দেখতে নীলপুরি নীলাঞ্জনার মতো লাগছে, যার মাঝে অনায়াসে ডুব দেওয়া যায়। ফিরোজ এক পলকে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার মনে হলো কে যেন তাকে ধাক্কা দিচ্ছে। তাকিয়ে দেখে তার বন্ধুরা। তখন সাইমা বলল, ভাই তুই আজকে কি যাবি নাকি এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকবি? সাইমার কথা শুনে ফিরোজের সব বন্ধুরা হেসে উঠল। আর সাদিয়ার দিকে তাকিয়ে দেখলো লজ্জায় লাল হয়ে গেছে। সাদিয়াকে এই অবস্থায় আরও বেশি সুন্দর দেখাচ্ছে। তারপর ওরা সবাই একটা প্রাইভেট গাড়িতে উঠল। শালারা সাদিয়াকে আমার পাশে বসিয়েছে, আমার আরেক পাশে বসেছে মিজান, পিছনের দিকে বসেছে হাসিব আর সাইমা, আর সোহান বসেছে ড্রাইভারের সাথে। গাড়ি চলছে তার আপন গতিতে। সাদিয়া তার কানে হেডফোন লাগিয়ে আপন মনে গান শুনছে। আর ফিরোজ এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। ওর টানা টানা চোখের দিকে তাকালেই ওর প্রতি আরও দুর্বল হয়ে পড়ে ফিরোজ। কিছু সময় পরে সাদিয়া ঘুমিয়ে পড়েছে ফিরোজের কাঁধে মাথা রেখে। ফিরোজের মন চাচ্ছে এই সময়টাকে এই জায়গাতেই হাটকে রাখতে। ফিরোজের কান থেকে হেডফোনগুলো খুলে দিল। তারপর সাদিয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে মোবাইল ওপেন করে দেখে ওয়ালপেপারে তার ছোটোবেলার ছবি দেওয়া। ফিরোজের মনে অনেক আনন্দ লাগছে, কারণ সাদিয়া এখনও তাকে ভালোবাসে। সাদিয়ার মোবাইলটা ওর ব্যাগে রেখে দিল। তারপর সেও সাদিয়াকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। কিছু সময় পর গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামলো। লাঞ্চ করার পর আবার ওদের জার্নি শুরু। অবশেষে কয়েক ঘন্টা পর তারা চট্টগ্রাম পৌঁছে গেল। সবাই একটা বাড়ির সামনে নামলো। সামনে থেকে একটা মেয়ে এসে কিছুক্ষণ কথা বলল। মেয়েটাকে দেখতেই অনেক সুন্দর, যে কেউ দেখলেই ক্রাশ খাবে নিশ্চিত। তারপর একে একে সাদিয়া ওদের পরিচয় করে দিলেন আর বললেন ওরা এখানে যে কোম্পানিতে কাজের জন্য এসেছে সেই কোম্পানির ম্যানেজারের এই মেয়ে। আর মেয়েটির নাম হচ্ছে রোজা। রোজা বলল সবাই এই কয়দিন এই বাসায় থাকবে। রোজা ওদের একে একে সবার রুম দেখিয়ে দিল। বাসাটা অনেক বড়, তাই সবার রুম আলাদা। ফিরোজের রুমের পাশের রুমটা রোজার। ফিরোজ রুমে ঢুকলো। রুমটা অনেক গোছানো, দেখে ভালো লাগলো। তারপর চলে গেল ওয়াশরুমে। ঝর্ণা নিচে পানি ছেড়ে কিছু সময় দাঁড়িয়ে থাকলো। ফিরোজ অনেক ক্লান্ত লাগতেছিল। ফ্রেশ হয়ে এসে রুমে ভালো লাগছিল না, তাই ছাদে গেল সে। ছাদটা অনেক বড়। এক পাশে গিয়ে দাঁড়ালো। হঠাৎ পেছনে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। পিছে তাকিয়ে দেখে রোজা দাঁড়িয়ে আছে। আপনি এখানে কি করছেন? কিছু না, রুমে ভালো লাগছিল না, তাই ছাদে চলে আসলাম। ও। কিছু সময় পর সাদিয়া ছাদে আসলো। এসে বলল, এখানে কি করছেন আপনারা? পিছনে তাকিয়ে দেখি সাদিয়া চোখ লাল করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কিছু না ম্যাডাম, রুমে ভালো লাগছিল না, তাই ছাদে আসছিলাম। আমি তাহলে নিচে গেলাম ম্যাডাম, আমার কাজ আছে। এই বলেই রোজা নিচে চলে গেল। ম্যাডাম আমার পাশে দাঁড়ালো। আমি আর কোনো কথা না বলে নিজের রুমে আসলাম। এসে ঘুমিয়ে গেলাম। রাতে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে তাদের সাথে আড্ডায় জয়েন করলাম। কিছু সময় পর সাদিয়া বলল কাল থেকে অফিসে যেতে হবে, সকাল 9টায়। ফিরোজরা বলল, ঠিক আছে ম্যাডাম। তারপর ডিনার শেষ করলো। তখন সবাই মিলে বসলো আড্ডা দিতে, কিন্তু সাদিয়া ফিরোজের পাশে বসেছে। যে কাজের জন্য এখানে আসা, অনেক ভালো লাগছিল, কিন্তু সাদিয়াকে জ্বালাতে হবে, তাই আমি সেখান থেকে উঠে এসে রোজার পাশে বসলাম। সাদিয়া ফিরোজের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তা ফিরোজের বন্ধুরা খেয়াল করেছে। তখন সাদিয়া উঠে তার রুমে চলে গেল। ফিরোজ সেদিকে খেয়াল না দিয়ে হাঁটা দিতে থাকলো। রাত 11টা বাজে। তখন সবাই যার যার রুমে চলে এলো। ঘুমাতে হবে, কালকে আবার অফিস আছে। শুয়ে শুয়ে ফিরোজ ভাবতে লাগলো কাল থেকে সাদিয়াকে কীভাবে জ্বালাবে। কিছু সময় পর ঘুমিয়ে গেল। সকালেই রোজা এসে ঘুম থেকে ডেকে তুলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো সবাই। নাস্তা করে নির্দিষ্ট সময়ে সবাই অফিসে চলে আসলো। ফিরোজদের যেই কাজের জন্য এখানে আসা সেই কাজ করা শুরু করে দিল। এইভাবে আরও 5টা দিন চলে গেল। আজকে তারা যে প্রজেক্ট নিয়ে কাজ করছিল তা শেষ হলো। সবাই আজকে অনেক খুশি। তারপর সবাই বাসায় আসলো। এই কয়দিনে রোজা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ সে আপনি থেকে এখন তুমি বলা শুরু করেছে, আর ফিরোজকেও তুমি করে বলতে বলছে। এই কয়দিন সাদিয়াকে অনেক ইগনোর করছে ও।
অনেকবার কথা বলতে এসেছিল কিন্তু ফিরোজ কোনো কথা বলেনি। ছাদে এসে দাঁড়িয়ে আছে ফিরোজ। পেছন থেকে রোজা বলল, কি করছো এখানে? তেমন কিছু না। ওহো, আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। কিভাবে যে বলি। সমস্যা নেই, যা বলার বলে ফেলো। না কিছু না, এমনি আর কি। ফিরোজ আর কিছু বলল না। কিছু সময় পর সাইমা এসে তাদের ডেকে গেল ডিনার করার জন্য। ফিরোজ আর রোজা একসাথেই নিচে আসলো। খাবার টেবিলে গিয়ে বসলো। সাদিয়া বলল, তোমাদের সবাইকে একটা গুড নিউজ দিতে চাই। আমরা সবাই আগ্রহ নিয়ে সাদিয়াকে জিজ্ঞেস করলাম কি। সাদিয়া বলল, আমাদের প্রজেক্টটা ভালোভাবে শেষ হওয়ার কারণে আমরা আরও 5 দিন এখানে থেকে এনজয় করব। আর কালকে আমরা যাচ্ছি কক্সবাজার। আগামী 5 দিন সেখানেই থাকবো। সবাই অনেক খুশি হলো। তারপর খাবার খেয়ে সবাই আড্ডা দিতে বসেছে। ফিরোজ ওদেরকে বলল তার ভালো লাগছে না, তাই রুমে চলে আসলো। আজকে অনেক ক্লান্ত লাগতেছিল, তাই ঘুমিয়ে পড়লো সে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। নাস্তা করে কিছু সময় পর সবাই রওনা দিল কক্সবাজারের উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যেই সবাই কক্সবাজারের সমুদ্র সৈকতে পৌঁছে গেল। সেখানকার একটা হোটেলেই তাদের রুম বুক করা হলো। রুমে এসে ফ্রেশ হয়ে সবাই চলে আসলো লাঞ্চ করতে। রুমে এসে বসলো ফিরোজ। তখন সাইমা রুমে আসলো। কি রে দোস্ত, তুই এমন করছিস কেন? আমি এখন আবার কি করলাম? মানে তুই না সাদিয়াকে ভালোবাসিস? তাহলে তাহলে তুই ওকে এমনভাবে ইগনোর কেন করছিস? ভালোবাসি, কিন্তু কিভাবে বলবো তুই বল। তুই তো জানিস সাদিয়া কেমন। বুঝলাম। তুই এক কাজ করে দেখতে পারিস যে সাদিয়া তোকে ভালোবাসে নাকি। কি? সাইমা ফিরোজকে যা বললো তা আপনাদের কিছু সময় পর জানানো হবে। সাইমা চলে গেল। ফিরোজও আর কিছু না ভেবেই বাইরে চলে আসলো। বিকেলে সবাই একসাথে বের হলো। ঘুরতে যাওয়ার কথা ছিল, তাই সবাই সাগরের পার আসলো। সবাই একসাথে হাঁটছে। ফিরোজ সাদিয়াকে বলল, সাদিয়া, তোমার সাথে একটু কথা ছিল। বলো কি কথা? এমন সময় সাদিয়ার মোবাইলে কল আসলো। আর সাদিয়া কল ধরে যা বললো তা শুনে ফিরোজরা সবাই অবাক। জান, বলো কেমন আছো তুমি? মোবাইলে কল করার লোকটাকে বলল। সাদিয়া মোবাইলে কথা বলতে বলতে সাইডে চলে গেল। ফিরোজের চোখটা পানিতে ভরে গেল। হঠাৎ রোজা বলল, ফিরোজ চলো আমার ওই পাশে যাই। রোজা কথাটা বলতে না বলতেই সাদিয়া ফিরোজের দিকে এমনভাবে তাকালো যেন ফিরোজ কোনো বড় অপরাধ করে ফেলেছে। আমি বললাম ঠিক আছে চলো। এখন সবাই ফিরোজের দিকে তাকিয়ে আছে। ফিরোজ আর কোনো কথা না বলেই রোজাকে নিয়ে অপর পাশের দিকে চলে আসলো। কিন্তু তার ভালো লাগছিল না। তাহলে কি সাদিয়ার জীবনে কি অন্য কেউ আছে? হঠাৎ রোজা বলল, চলো ওই জায়গাটায় গিয়ে বসি। ঠিক আছে চলো। আমি আইসক্রিম খাবো, তুমি খাবে? না, তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসি। আইসক্রিম এনেই রোজার হাতে দিল। রোজা, আমাকে একটা হেল্প করতে পারবে? বলো কি হেল্প। বলো, তোমার জন্য সব করতে পারবো। রোজা, আমার সাথে ভালোবাসার অভিনয় করতে পারবে প্লিজ? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি সাদিয়াকে ভালোবাসি। আমি জানি না ও আমাকে ভালোবাসে কিনা, তাই সবার সামনে আমরা একটু অভিনয় করব যেন আমরা প্রেমিক প্রেমিকা। হঠাৎ ফিরোজ খেয়াল করলো রোজার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বুঝলো না কেন। ঠিক আছে, আমি রাজি। তখন ফিরোজের বন্ধুরা আসলো। তারপর সবাই বসে বসে সূর্য অস্ত যাচ্ছে তা দেখল। সবাই খুশি ছিল, কিন্তু একজন খুশি ছিল না, সে হলো ফিরোজ। কিছু সময় পর সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলো। সেখানে সবাই অনেক এনজয় করলো। ডিনার করে রুমে চলে আসলো। ওয়াশরুমে এসে পানি ছেড়ে ঝর্ণার নিচে বসে পড়ল। ফিরোজ অনেক কান্না আসতেছে তার। ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইলে সাদিয়ার ছবি দেখতে লাগলো। কত মায়াবী লাগছে সাদিয়াকে। সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল সে। এভাবে আরও একটি দিন চলে গেল। এখন সবাই ভাবছে রোজার সাথে ফিরোজের কিছু চলছে, কিন্তু সত্যটা কি শুধু ফিরোজ আর রোজা জানে? সারাটা দিন সবাই অনেক মজা করলো, কিন্তু বিকেলবেলা এমন কিছু ঘটবে তা কেউ আশা করতে পারেনি। কারণ বিকেলবেলা তারা সবাই সমুদ্র পাড়ে হাঁটছে। হঠাৎ রোজা ফিরোজের সামনে হাঁটু গেড়ে বসলো আর বলতে লাগলো, ফিরোজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করেছে।
প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। রোজা কথাগুলো বলতে না বলতে এমনভাবে 4 থাপ্পড় এসে ফিরোজের গালে পড়ে। থাপ্পড়গুলো অনেক জোরে পড়ায় মাথাটা ভন ভন করে ঘোরাচ্ছে ফিরোজের। সামনে তাকিয়ে দেখে থাপ্পড়গুলো আর কেউ না, সাদিয়া এসে মেরেছে। সবাই অবাক হয়ে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। সাদিয়া কান্না করতে করতে বলতে লাগলো, তোকে অনেক ভালোবেসেছিলাম, আর তুই? ছি, ছোটবেলায় তোকে যেদিন ছেড়ে চলে গিয়েছিলাম সেই দিন অনেক কান্না করেছিলাম। ভেবেছি তোকে আমি হারিয়ে ফেলেছি। তোকে যেদিন অফিসে দেখেছিলাম তখন তোকে দেখে অনেক খুশি হয়েছিলাম। মনে হচ্ছিল আমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসাকে আবার খুঁজে পেয়েছি। সেদিন তোকে থাপ্পড় মেরেছিলাম কারণ তোর প্রতি আমার অনেক অভিমান হয়েছিল। সেই দিন রাত্রে বাসায় গিয়ে অনেক কেঁদেছিলাম, তোকে থাপ্পড় মেরেছিলাম তাই। আবার খুশিতেও কারণ আল্লাহ তাআলা আমাকে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম তোকে প্রপোজ করব, কিন্তু তুই তো আমার সাথে কথাও বলতি না। হঠাৎ নতুন প্রজেক্ট আসে, তাই আমি ভাবি তোকে সেখানে ঘুরতে নিয়ে গিয়ে প্রপোজ করব, কিন্তু তুই এখানে এসে আমাকে একেবারে ইগনোর করছিস। ভেবেছিলাম হয়তো অভিমান করেছিস, তাই কক্সবাজার আসার প্ল্যান করি। ভেবেছিলাম এখানে তোকে প্রপোজ করব, কিন্তু তুই এখানে এই মেয়ের সাথে লুচ্চামি করছিস। আর কখনো আমার সামনে আসবি না, আমি তোকে ঘৃণা করি। আই হেট ইউ। বলেই সাদিয়া কান্না করতে করতে চলে গেল। সাদিয়ার পিছে ফিরোজের বন্ধুরাও চলে যায়, যদি কোনো সমস্যা হয় তাই। আর ফিরোজ সেই জায়গায় মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। আমি কি করলাম? যে মেয়ে আমাকে এত ভালোবাসে, আমি তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম। হো, আপনাদের তো বলা হয়নি সেদিন সাইমা ও ফিরোজকে কি বলেছিল, তাহলে শুনুন, মানে পড়ুন ফ্ল্যাশব্যাক। বুঝলাম। তুই এক কাজ করে দেখতে পারিস, তবে সাদিয়া তোকে ভালোবাসে কিনা। কি করতে হবে? শোন, মেয়েরা যাকে ভালোবাসে তাকে অন্য মেয়ের সাথে দেখতে পারে না। তাই তুই এক কাজ কর, সাদিয়ার সামনে অন্য মেয়ের সাথে থাকবি, কথা বলবি, তাহলে দেখতে পারবি সাদিয়া তোকে ভালোবাসে কিনা। যদি একটু বেশি হয়ে যায়, কারণ তুই তো জানিস সাদিয়া কেমন রাগী মেয়ে। বেশি কিছু হবে, আমি আছি তো। ফিরোজ আর কিছু না বলে এই রুম থেকে বের হয়ে যায়। বাইরে এসে সাইমার কথাগুলো ভাবছিল। হঠাৎ কাঁধে কারো স্পর্শ করে, পিছনে তাকিয়ে দেখে রোজা। কি হয়েছে তোমার? কোনো সমস্যা? এখানে কি করছো? না, কোনো সমস্যা নেই। তারপর রোজা সেখান থেকে চলে যায়, আর ফিরোজও রুমে চলে আসলো আর এসে শুয়ে পড়লো। বাকিগুলো আপনারা তো জানেনি। সেখানে বসে বসে ফিরোজ ভাবছিল সে এটা কি করে ফেললো, কেন ওর ভালোবাসার পরীক্ষা নিতে গেল। মেয়েটা কত ভালোবাসে তাকে, আর তা সে বুঝতে পারলো না। অনেক কান্না করলো ফিরোজ, নিজের ভুলের কারণে আজকে এমন হলো। অনেক লেট করে হোটেলে আসলো। নিজের রুমে এসে দেখলো সব বন্ধুরা বসে আছে সাদিয়া আর রোজা ছাড়া। হঠাৎ সোহান ফিরোজকে থাপ্পড় মারলো আর বলতে লাগলো, কেন এমন করছিস ওর সাথে? ও তো স্কুল লাইফ থেকে তোকে ভালোবাসতো, তাই তো ও কোনো মেয়ের সাথে তোকে মিশতে দিত না, তারপরও তুই বুঝলি না। সোহান এক শ্বাসে কথাগুলো বলল। ফিরোজ সোহানাকে জড়িয়ে ধরে বলল, ভাই বিশ্বাস কর, আমি শুধু ওর মুখ থেকে বের করতে চেয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে। তুই কি জানিস না মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ থেকে কথা বের হয় না? সরি দোস্ত, আমি আর এমন করব না। সাদিয়াকে বল না একবার আমার সাথে কথা বলতে। সাদিয়া তো বিকেল থেকে এসে রুমে ঢুকেছে আর বের হয়নি। ওকে অনেক ডেকেছি, তবুও কোনো কাজ হয়নি। কথাটা শোনা মাত্র ফিরোজ দৌড়ে সাদিয়ার রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেক ডাকলো, কিন্তু সাদিয়া দরজা খুলো না। ফিরোজের বন্ধুরা ফিরোজকে ধরে রুমে নিয়ে আসলো। সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম আমরা। সকালবেলা এমন কিছু হবে তা ফিরোজ ভাবতেই পারেনি। ভোররাতে সাইমা, সোহান, হাসিব, মিজান ওরা সবাই ঘুমিয়ে যায়। সকালে সবার ঘুম থেকে ওঠার আগে ফিরোজ সাদিয়ার রুমের সামনে আসলো। আধা ঘন্টা লাগিয়ে দরজায় নক করলো। তারপর সাদিয়া এসে দরজা খুলে দিল। সাদিয়াকে দেখে ফিরোজের চোখে কান্না এসে পড়লো। ও মনে হয় সারা রাত না ঘুমিয়ে কান্না করতে করতে কাটিয়ে দিয়েছে। চেহারাটা একদম বাজে দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হঠাৎ ফিরোজ ওর হাতের দিকে খেয়াল করলো। ওর হাতে ওর জামা কাপড়ের ব্যাগ। মনে হচ্ছে ও এখান থেকে চলে যাবে। ফিরোজের ভাবনা কাটিয়ে সাদিয়া বলল, একটু সাইড হয়ে দাঁড়ান, আমি বের হব। ফিরোজ ওর চলে যাওয়ার কথা শুনে ফিরোজের রাগ উঠে গেল। রাগে ওর হাত ধরে রুমের ভেতর নিয়ে দরজা লাগিয়ে দিল।
সাদিয়া ভয় চুপসে গেছে। এটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। কোথায় যেতে চাচ্ছিলে? কি হলো? এমন মরা কান্না করছো কেন? কেউ কি মারা গেছে? আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। সাদিয়া, তুমি কালকে যা দেখেছো তা সব ভুল। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে বোঝানোর একটু সময় দাও। প্লিজ আপনি এখান থেকে চলে যান। সাদিয়া প্লিজ একটু সময় দাও আমাকে বোঝানোর, প্লিজ একটু সময়। আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যান তাহলে আমার মরা মুখ দেখবেন। ঠিক আছে চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলতে চাই, তুমি অনেক বড় ভুল করছো। কান্না করতে করতেই চলে আসলো। রুমের দরজা খুলে দেখে তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। ফিরোজ ওদেরকে কিছু না বলেই নিজের রুমে চলে এলো। সব জামা কাপড় গুছিয়ে বাইরে চলে আসলো। কি হয়েছে? তুই তোর জিনিসপত্র গুছিয়ে নিলি কেন? সব দোষ আমার, আমার জন্য সব হয়েছে। চল এখন, আমি সব ঠিক করে দিব। দেখ দোস্ত, তুই চলে যাস না, সব কিছু ঠিক হয়ে যাবে। না রে দোস্ত, বাসায় একটু সমস্যা হয়েছে তাই চলে যাচ্ছি। ভুলে যাস না ভুলে যাস না আমরা তো বন্ধু। আমাদের কাছে তুই মিথ্যা কথা বলছিস। দোস্ত এখন আমায় যেতে হবে, প্লিজ আমাকে যেতে দে। অনেক বোঝানোর পর ওরা ফিরোজকে ছাড়লো। ফিরোজ দেখলো সাইডে রোজা দাঁড়িয়ে আছে। রোজা, তুমি আমার জন্য যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ, আর দেখা নাও হতে পারে। এই বলে চলে আসলো সেখান থেকে। মুখটা অনেক ব্যথা করছে। অনেক কষ্টে বাসে উঠলো ফিরোজ। অঝরে চোখের পানি পড়ছে, যেন কান্নার বাঁধ ভেঙে গেছে। অপরদিকে সাদিয়াও কারো কোনো কথা না শুনে বের হয়ে গেল। ফিরোজ অনেক কষ্টে বাসায় আসলো। বাসায় কলিং বেল চাপতেই ফিরোজের ভাবি সে দরজা খুলে দিল। ফিরোজকে দেখে জড়িয়ে ধরলো। বাসার ভিতরে ঢুকলো। কেমন আছো ভাবি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি? তোকে ছাড়া পুরো বাসা খালি লাগছিল। এখন তুই এসে পড়েছিস, এখন সবাই ভালো থাকবে। হঠাৎ ফিরোজের ভাবি ফিরোজের চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। কি হয়েছে ফিরোজ, তোর অবস্থা এমন কেন? মনে হয় রাতে ঘুমাচ্ছ না, কান্না করিস। আরে না, কি বলো, তোমাদের থেকে অনেক দিন দূরে ছিলাম, আবার জার্নি করে এসেছি তাই এমন দেখাচ্ছে। ফিরোজ, আমি তোকে সত্যি কথা বলতে বলেছি। আরে কিছু না, তুমি বলো আম্মু কোথায়? আম্মু তার রুমে হয়তো ঘুমোচ্ছে। ঠিক আছে ভাবি, আমি আমার রুমে গেলাম। রুমে চলে গেল। ভেতরটা কেমন জানি লাগছে তার। ওয়াশরুমে চলে আসলেও ঝর্ণার পানি ছেড়ে ইচ্ছে মতো কাঁপতে লাগলো ফিরোজ। মন চাচ্ছে চিৎকার করে বলতে কেন হলো তার সাথে এমন। ঘণ্টাখানেক পর রুমে এলেও অনেক ক্লান্ত লাগছে তাই ঘুমিয়ে গেল। রাতে ফিরোজের ভাবি খেতে ডেকেছিল, কিন্তু ভালো লাগছিল না তাই সে যায়নি। আবার ঘুমিয়ে গেল। হঠাৎ অনেক ক্ষুধা লাগছে, কারণ গতকাল থেকেই কিছুই খায়নি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ভোর 4টা বাজে হয়। ভাবি রুমের সামনে গিয়ে দু একবার ডাক দিতেই ভাবি দরজা খুলে দিয়ে বলল, আমি জানতাম তোর খিদে লাগবে, তাই তোমার খাবার ফ্রিজে রেখে আসছিলাম। চলো এখন। থ্যাংক ইউ ভাবি। তারপর ভাবি ফিরোজকে খাবার গরম করে দিল। ভাবি আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে খাইয়ে দিবে? ঠিক আছে। ভাবি ফিরোজকে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ ভাবি তাকে জিজ্ঞেস করলো, তুই কি আমাকে একটা কথা বলতে পারবি? কি কথা? সেখানে কি হয়েছিল আমি সব জানতে চাই। ভাবি আমি এসব নিয়ে এখন তোমার সাথে কথা বলতে পারবো না, প্লিজ জোর করো না প্লিজ। বলেই সেখান থেকে চলে আসলো রুমে। এভাবে আরও 2 দিন চলে গেল। কারোর সাথে কোনো প্রকার কথা বলেনি ফিরোজ। তার ভাবি খাবারের জন্য ডাকলে খেত না। রাতে ছাদে বসেছিল, হঠাৎ ফিরোজের ভাইয়া আর ভাবি আসলো। ভাইয়া ফিরোজকে জিজ্ঞেস করলো সেখানে কি হয়েছিল। ভাইয়াকে সব খুলে বলল ফিরোজ। ভাইয়া ফিরোজকে একটা থাপ্পড় মারল। বলেছিলাম না বেশি কিছু না করতে, তারপরও কেন করলি? যা হবার হয়ে গেছে, এখন সামনে কি করবি সেটা চিন্তা কর। কাল থেকে প্রতিদিন অফিসে যাবি, আমি আব্বুকে বলে দিব, ঠিক আছে? ঠিক আছে। তা এখন অনেক রাত হয়ে গেছে, রুমে যা। ঠিক আছে বলে রুমে চলে আসলাম। এভাবে চলে গেল 1টা বছর। নিজের কেবিনে বসে কাজ করছে ফিরোজ। এমন সময় তার ভাই আসলো আর বলল, ফিরোজ, আমাকে একটা হেল্প করে দিতে পারবে প্লিজ? বলো কি হেল্প? তোর রুহিকে একটু শপিং করতে নিয়ে যাবি প্লিজ? ভাই না করিস না, আমার জোরে একটা মিটিং আছে, প্লিজ জানা। না আমি পারবো না। প্লিজ মানা করিস না।
ঠিক আছে যাব, কিন্তু টাকা তুমি দিবে। ঠিক আছে। বলেই ভাইয়া তার মানিব্যাগ থেকে একটা কার্ড দিল। ফিরোজ সোজা বাসায় চলে আসলো। বাসায় কয়েকবার কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল। তোমার ভাই আমাকে কল করে বলে দিয়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে। বলে নিজের রুমে চলে এলো। ফ্রেশ হয়ে বাইরে আসলো। ভাবি আমার কলিজাটা কোথায়? নিচে ওর দাদুর কাছে। ফিরোজরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। কিছু সময়ের মধ্যে ভাবির কেনাকাটা হয়ে গেল। ভাবি মিহিকে কোলে নিয়ে হাঁটছে, আর ফিরোজ শপিং ব্যাগ নিয়ে। হঠাৎ সামনে একটা মেয়ে সামনে আসলো। হাটে সেই মেয়েটাকে দেখে ফিরোজ পুরো অবাক, কারণ মেয়েটা ছিল সাইমা। ওই কোথায় ছিলি এই কয়দিন? আর তুই আমার কল মেসেজের রিপ্লাই দিচ্ছিস না কেন? ফিরোজ কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরলো আর বলল, রাগিস কেন? আগে বল তুই কেমন আছিস? আগে তুই আমার কথার জবাব দে। ফিরোজকে ছাড়িয়ে বলল, এমনি আর কি। তুই আমার উপর রেগে আছিস তাই না? আরে না, তোর উপর রেগে থাকবো কেন? তুই আমার কিউট একটা কুত্তি। এখন বল তুই কেমন আছিস, আর বাকিগুলোর কি অবস্থা? ভালো আছি, আর বাকিগুলোও ভালো আছে। সাদিয়ার সাথে কি তোর কোনো কথা হয় নাই? হয়েছিল। কথা বলতে গেলে থাপ্পড় ফ্রি পাইতাম। সরি দোস্ত, আমার জন্য তোদের এমন হয়েছে। বাদ দে তো। তোর সাথে মেয়েটাকে? আমার আপুর মতো ভাবি। ফিরোজ তার ভাবির সাথে সাইমার পরিচয় করে দিল। চল কফি খেয়ে আসি, তোকে একটা গুড নিউজ দিব। সবাই কফি খেতে আসলেও হঠাৎ সাইমা বলল, ফিরোজ, আগামী সপ্তাহে আমার বিয়ে। কি আগামী সপ্তাহে তোর বিয়ে, আর তুই আজকে আমাকে বলছিস? সাইমা ফিরোজের কথা শুনে রেগে গিয়ে বলল, আর একবার বললে তোর সব দাঁত ফেলে দিব। তোকে কত কল করেছি, একটা কলও ধরেছিস? এখন আবার বলে আমাকে আগে বলিসনি কেন? আচ্ছা সরি, এখন বল তোর মতো পেতনি কার ঘাড়ে গিয়ে চাপলো? দেখ, আমাকে রাগাস না, ছেলে তোর থেকে বেশি হ্যান্ডসাম। তাই নাকি? তাহলে তো ভালোই। শোন, তুই কিন্তু বিয়ের কিছুদিন আগেই চলে আসবি, না হলে না তোর অবস্থা খারাপ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আসবো। সাইমার সাথে আরও কিছু সময় কথা বলে বাসায় চলে আসলো। ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লো। এইভাবে যেতে লাগলো দিন। এর মধ্যে সাইমা ফিরোজকে অনেক কল করেছে। কালকে ওর বিয়ে, আর ফিরোজ এখন পর্যন্ত আসেনি। সারাদিন পেরিয়ে বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়লো সাইমার বাসার উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে এসে পড়লো সে। ফিরোজের বন্ধুরা ফিরোজকে এসে জড়িয়ে ধরলো, কারণ আজকে অনেক দিন পর আবার তাদের দেখা হয়েছে। সাইমার বাবা মায়ের সাথে কুশল বিনিময় করলো। আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞাসা করলাম সাইমা কোথায়। সাইমা ওর রুমে। ফিরোজ আর তার বন্ধুরা মিলে সাইমার কাছে গেল। সাইমা অনেক সময় লাগিয়ে ছাড়িয়ে দিল ফিরোজকে, অনেক কষ্টে ওকে শান্ত করলো। তারপর ওরা সবাই মিলে অনেক সময় মজা করলো। কিছু মেয়ে এসে সাইমাকে স্টেজে নিয়ে গেল হলুদ দিতে, আর ফিরোজরা চার বন্ধু মিলে আটা দিচ্ছে। হঠাৎ ফিরোজের চোখে এক জায়গায় আটকে গেল। সাদিয়া একটা ছেলের হাত ধরে কথা বলছে। এটা দেখে ফিরোজের অনেক রাগ উঠে গেল। হঠাৎ হাসিব বলল, ফিরোজ আর কিছু বলল না। এভাবে আজকে দিনটা চলে গেল। রাত 10টায় ছাদে গেল ফিরোজ। গিয়ে দেখে একটা মেয়ে ছাদের এক কোনায় বসে কান্না করছে। মেয়েটার সামনে গিয়ে দেখে এটা সাদিয়া। কি হয়েছে তোমার, কান্না করছো কেন? ফিরোজের কথা শুনে সাদিয়া কেঁপে উঠল। সাদিয়া কিছু না বলে ফিরোজের পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। ফিরোজ সাদিয়ার হাত ধরে ফেললো। তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা শোনার মতো আমার কাছে সময় নেই। সাদিয়াকে একটা হ্যাচকা টান দিয়ে ফিরোজ তার সামনে আনলো। আমি বললাম না, আমার তোমার সাথে জরুরি কথা আছে। আপনার মতো বাজে ছেলের কথা শোনার মতো আমার কাছে সময় নেই। আজকে অনেক দিন পর ফিরোজ তৃপ্তি পেল সাদিয়াকে থাপ্পড় মেরে। এখন চুপচাপ আমার কথা শুনবি, তার আগে যেন তোর মুখ থেকে কোনো শব্দ যেন না আসে। সাদিয়া নিশ্চুপ হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাছে। ফিরোজ বলতে লাগলো, আমি যেই দিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে তোমাকে ভালোবাসি। তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তোমার এই রাগের ভয়ে আর বলতে পারিনি। আমি আমাদের অফিসে না গিয়ে তোমার অফিসে কেন জয়েন করেছি জানো? শুধু তোমার জন্য। অফিসের প্রথম দিন তুমি আমাকে থাপ্পড় মেরেছো, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে আপনি করে কথা বলেছো, সেই দিন অনেক কষ্ট হয়েছিল। অনেক দিন তোমাকে আমি আমার মনের কথা বলতে চেয়েছি, কিন্তু কোনো দিন সে সাহস হয়নি। যেই দিন ভেবেছি আজকে তোমাকে আমার মনের কথা বলবো, সেই দিন তুমি ফোনে কার সাথে যেন কথা বললে,
আর আমার কথাটা পর্যন্ত শুনোনি। তাই আমি, রোজা আর সাইমা একটা প্ল্যান করি যে তুমি আমাকে ভালোবাসো নাকি না। তুমি সেই দিন আমার কোনো কথা শুনলে না। তুমি তোমার কথাতে আটকেছিলে আর আমাকে তোমার সামনে থেকে চলে যেতে বললে। একটা বছর অনেক কষ্টে কাটিয়েছি, অনেকবার তোমার সাথে কষ্টে কাটিয়েছি, অনেকবার তোমার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু প্রতিবারই তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ। আর না, আমি এত বেহায়া হয়ে যাইনি। এখনও তোমার অপমান সহ্য করব। ভালো থেকো, আর কোনো দিন তোমার সামনে আসবো না বলে চলে আসলাম। সাদিয়া বসে কান্না করতে লাগলো। ফিরোজ রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এমন সময় সাইমার সাথে 4 জন মেয়ে আসলো। সাইমা ফিরোজদের সাথে তাদের পরিচয় করে দিল। সাইমা চলে গেল। ফিরোজরা সবাই মিলে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ছাদের বিপরীত পাশে তাকিয়ে দেখলো সাদিয়া তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ফিরোজ ওকে দেখেও না দেখার ভান করে আড্ডা দিতে লাগলো। অনেক সময় আড্ডা দেওয়ার পরে রুমে চলে আসলো। রুমে এসে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসলো। এরই মধ্যেই ফিরোজ শুনে বর চলে এসেছে। ফিরোজ আর তার বন্ধুরা মিলে একটা প্ল্যান করলো বরকে একটু ভয় দেখানোর। ফিরোজরা 4 জন মিলে বরের সামনে গেল। বরের সামনে ফিরোজ তার বন্ধুদের উদ্দেশ্যে করে বলল, ওই তোরা ওকে সাইডে নিয়ে আয়। আজকে ওকে মেরে ওর লাশ নদীতে ফেলে দিব। ও আমার ভালোবাসাকে বিয়ে করতে এসেছে। ভাই আপনারা কারা, আর আমার সাথে এমন করেছেন কেন? তোর সাহস তো কম না, তুই আমাদের উপর কথা বলিস। সরি ভাই, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। হঠাৎ তাদের পেছন থেকে সাইমা বলে উঠল। কে রে, তোরা এখানে কি করছিস? ওরা সবাই একসাথে উত্তর দিল, কিছু না, তোর বরের সাথে কথা বলছিলাম। তোদের আমার চিনা আছে, তোরা কেমন? আরে তোর বরকে জিজ্ঞেস করে দেখ আমরা কেউ কিছু বলেছি কি। এখন তোদের সাথে ওর পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে শুভ, আমার হবু স্বামী। মানে কিছু সময়ের মধ্যে হবে আর কি। ফিরোজের সাথে ওর বরের পরিচয় করিয়ে দিল। সাইমা ওর স্বামীকে উদ্দেশ্য করে বলল, ওরা যদি তোমাকে কিছু বলে থাকে তাহলে আমি ওদের হয়ে তোমার কাছে মাফ চাচ্ছি। ফিরোজরা সাইমা আর ওর বরের সাথে আরও কিছু সময় ফাজলামি করলো। কিছু সময়ের মধ্যেই সাইমার বিয়ে হয়ে গেল। আজকে অনেকবার সাদিয়া কথা বলতে এসেছিল, কিন্তু ওর উপর একটু বেশি রাগ হয়ে গেছে, তাই ফিরোজ কোনো কথা বলেনি। সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো ফিরোজ। বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে কিছু সময় কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে ফিরোজ দেখে সবাই কী নিয়ে যেন কথা বলছে। তাকে দেখে সবাই চুপ হয়ে গেল। সে আর কিছু না বলেই খাবার খেতে লাগলো। হঠাৎ তার ভাইয়া বলল, ফিরোজ, আজকে বিকেলে তুই মালয়েশিয়া যাচ্ছিস? ফিরোজ ভাইয়ার কথা শুনে ভাইয়ার দিকে তাকিয়ে রইল। ভাইয়া আবার বলতে শুরু করলো, মালয়েশিয়া আমাদের যে অফিস আছে সেখানে কিছু সমস্যা দেখা দিচ্ছে, তাই আমাদের মধ্যে কাউকে সেখানে যেতে হবে। কিন্তু আমি কেন? কারণ আমার একটা জরুরি মিটিং আছে, আর আব্বুর বয়স হয়েছে, তাই আব্বু যেতে পারবে না, তাই তোকে যেতে হবে। ঠিক আছে, আমি যাব, কিন্তু কয়দিনের জন্য যেতে হবে? 4 দিনও লাগতে পারে, আবার 5 দিনও। আজকের বিকেলে 5টায় তোর ফ্লাইট। আচ্ছা ঠিক আছে। খাবার শেষ করে রুমে চলে এলো ফিরোজ। তার ভাবি তার জামা কাপড় ব্যাগে গুছিয়ে দিচ্ছে, আর সে বসে পাবজি খেলছে। এভাবে কিছু সময় চলে গেল। দুপুরে লাঞ্চ করে সবার থেকে বিদায় নিয়ে ফিরোজ আর তার ভাইয়া এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। অবশেষে ফ্লাইটে উঠল। ফ্লাইট টেক অফ করলো মালয়েশিয়ার উদ্দেশ্যে। অবশেষে চলে আসলো মালয়েশিয়ায়। অফিসের ম্যানেজার তাকে নিতে আসলো। এভাবে চলে গেল 3টা দিন। কালকে বাংলাদেশে আবার চলে যাবে সে। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই ফ্রেশ হয়ে লাঞ্চ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। কিছু সময়ের মধ্যেই বাংলাদেশে পৌঁছে গেল। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখে তার পরিবারের কেউ নেই। হঠাৎ ড্রাইভার ফিরোজের সামনে এসে বলল, চলেন স্যার, আপনাকে নিয়ে যেতে বড় স্যার আদেশ করেছে। ফিরোজ কিছু না বলেই গাড়ি দিয়ে উঠল। গাড়ি চলছে তার আপন গতিতে। এর মধ্যেই ফিরোজ বাসায় অনেকবার কল করেছে, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। মনের ভিতর কেমন জানি একটা সন্দেহ সৃষ্টি হলো। আর কিছু না ভেবে কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছে গেল সে। কিন্তু বাসায় পৌঁছে সে পুরো অবাক। পুরো বাসায় ডেকোরেশন করা হয়েছে। ফিরোজ ভাবতে লাগলো আজকে কি এমন আছে যে এত আয়োজন করা হলো। বাসায় কলিং বেল বাজাতে ভাবে এসে দরজা খুলে দিল। কেমন আছো ভাবি? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। আচ্ছা ভাবি, আজকে কি বাসায় কোনো অনুষ্ঠান আছে?
আব্বু আম্মুর কাছে জিজ্ঞেস করো, জানতে পারবে। আব্বু আম্মু কোথায়? তারা তাদের রুমে আছে। ফিরোজ আর কোনো কথা না বলেই আব্বু আম্মুর রুমে চলে গেল। ফিরোজের মনে একটা খটকা লেগে আছে। রুমে গিয়ে দেখে তার আব্বু আম্মু ভাইয়া বসে আছে, কী নিয়ে যেন কথা বলছিল। তাকে দেখে সবাই চুপ হয়ে গেল। রুমে ঢোকা মাত্রই ফিরোজের ভাইয়া জিজ্ঞেস করলো, আজ থেকে কোনো সমস্যা হয়েছে? না। হঠাৎ ফিরোজের আব্বু বলল, ফিরোজ বসো, তোমার সাথে কিছু কথা আছে। আব্বু ফ্রেশ হয়ে আসি, তারপরে কথা বলি। আমি বলছি না, এখন তোমার সাথে কিছু কথা আছে। ফিরোজ তার আম্মুর পাশে গিয়ে বসলো। হঠাৎ তার আব্বু এমন কথা বলবে সেটা ফিরোজ ভাবতেই পারেনি। আজকে রাতে তোমার বিয়ে, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। কি? ঠিক শুনেছো, আজকে তোমার বিয়ে। ফিরোজ তার আম্মুর দিকে তাকালো, তার আম্মুর কিছু বলছে না। তারপর ফিরোজ ভাইয়ার দিকে তাকালো, দেখে ভাইয়াও কিছু বলছে না। ভাইয়া তো জানতো যে আমি একজনকে ভালোবাসি, এখন আবার আরেকজনকে কিভাবে বিয়ে করব? ফিরোজের আব্বু আবার বলল, পালিয়ে যাবার চেষ্টা করো না। কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আবুলের মতো সবার দিকে তাকিয়ে আছি। কিছু না বলেই রুমে চলে আসলো ফিরোজ। তার পেছনে ভাইয়া আর ভাবিও আসলো। ভাইয়া, আব্বু যা বলেছে তা কি সত্যি? কার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে? আব্বু বাসায় কাউকে বলেনি যে কার সাথে তোর বিয়ে ঠিক করছে? কি পাগল নাকি? একটা মেয়েকে না দেখে কিভাবে বিয়ে করব? চিন্তা করিস না, আব্বু যখন তোর জন্য মেয়ে পছন্দ করছে, তাহলে ভালো মেয়ে পছন্দ করছে, তুই টেনশন নিস না। ফিরোজ তার ভাবির দিকে তাকালো, উনি কিছু বলছে না। এই বলে ভাইয়া ভাবি চলে গেল। ফিরোজ মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ল। কি করবে কিছু মাথায় আসছে না তার। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি বের হচ্ছে। প্যান্টের পকেট থেকে তাড়াতাড়ি মোবাইলটা বের করে সাদিয়াকে ফোন করলো, কিন্তু ফোন বন্ধ। বন্ধুদেরও ফোন দিলেও ওদেরও ফোন বন্ধ। শালারা আজকে মনে হয় মরে গেছে। ওয়াশরুমে চলে আসলো, ঝর্ণার পানি ছেড়ে ঝর্ণার নিচে বসে পড়লো। ঘণ্টাখানেক পরে রুমে আসলো। ফিরোজের মনে একটা খটকা লেগে আছে, আর সেটা হলো সবাই তার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। নিচে চলে আসলো। ফিরোজের আম্মু তাকে খাবার দিল। খাবার খেয়ে রুমে চলে এলো, আর কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে চিল্লাচিল্লির আওয়াজে তার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে তার হারামি বন্ধুরা তার রুমে আড্ডা দিচ্ছে। ফিরোজ হালকা পাতলা টাসি খেয়ে গেল, কারণ সব হারামিগুলো তার রুমে বসে আছে আর তাকেই ডাক দেয়নি। সে কিছু না বলে ওয়াশরুমে আসলো। একটু ফ্রেশ হয়ে রুমে আসলো। সাইমা বলল, দোস্ত, তুই বিয়ে করছিস, ট্রিট দে। ট্রিট লাগবো? যা আমার বাপের কাছ থেকে ট্রিট নে। কারণ এই বিয়েতে আমার কোনো মত নেই, আমাকে জোর করে করানো হচ্ছে। কি? ঠিক শুনেছিস। তাহলে তুই আঙ্কেলকে বল, তাহলেই তো হয়ে যায়। কোনো লাভ নেই। কিছু সময়ের মধ্যে বাসায় অতিথি আসা শুরু করলো। সাইমা ওর স্বামীর সাথে নিচে চলে গেল, আর ফিরোজকে তার বাকি 3 হারামি বন্ধু তাকে হালাল হতে সাহায্য করছে, মানেই রেডি হতে। অবশেষে ইসলামিক নিয়ম মেনে ফিরোজের বিয়ে হয়ে গেল। ভেতরে কেমন যেন একটা খালি খালি লাগছে তার। কারোর সাথে কোনো কথা না বলে ছাদে চলে আসলো ফিরোজ। ছাদে দাঁড়িয়ে আছে, পেছনে তার বন্ধুরাও আসলো। হাত সারারা কি নিয়ে যেন হাসাহাসি করছে। ফিরোজের রাগ উঠে গেল। ফিরোজ ওদের কাছে গিয়ে বলল, তোরা কি আমাকে একটু একা থাকতে দিতে পারবি? ওরা ফিরোজের চেহারার দিকে তাকিয়ে আর কিছু না বলেই নিচে চলে গেল। ফিরোজ তাদের ছাদের এক কর্নারে গিয়ে বসে এক মনে চাঁদের দিকে তাকিয়ে আছে। রাতে 1টা বাজে। ফিরোজের আব্বু ছাদে আসলো। তাকে দেখে বলল, কিরে, তুই এখন পর্যন্ত রুমে যাস নাই? ফিরোজ কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। মেয়েটা সেই কখন থেকে একা বসে আছে। যা, তাড়াতাড়ি রুমে যা। কি হলো, আমার কথা কানে যায়নি? রুমে যা বলছি। এখন ফিরোজ রুমের সামনে দাঁড়িয়ে আছে। এক বালতি বেদনা নিয়ে রুমে প্রবেশ করলো। রুমে ঢুকতেই দেখে একটা মেয়ে খাটের মাঝ বরাবর লাল শাড়ি পরে বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। ফিরোজকে দেখে খাট থেকে নেমে গুটিসুটি পায়ে তার সামনে আসলো, আর এসেই তাকে সালাম করতে নিল। ফিরোজ তার 2 হাত পেছনে চলে গিয়ে বলতে লাগলো, আপনি এগুলো কি করছেন? কেন, কি করলাম? স্বামীর পা ধরে সালাম করছি।
আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগছে ফিরোজের। খবরদার ভুলেও আমাকে টাচ করবেন না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর আমি অন্য কাউকে ভালোবাসি। মেয়েটা তার ঘুমটা উঠিয়ে বলল, কি বললি আবার বল তো? আমি সন্দেহ সঠিক হয়েছে। আমার সাথে সাদিয়ারই বিয়ে হয়েছে। এখন দেখো মজা কাকে বলে। আপনি ঠিক শুনেছেন, আমি অন্য কাউকে ভালোবাসি। খবরদার অন্য কোনো মেয়ের নাম যেন তোমার মুখে না শুনি। আমার মুখ আমি নিবই। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। প্লিজ আমাকে মাফ করে দাও। দেখুন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কি, আজকে আমাদের বাসর রাত, আজকে তুমি বলছো তোমার ঘুম পেয়েছে? ফিরোজ কোনো কথা বলো না, খাটের এক পাশে শুয়ে পড়ল। সাদিয়া ফিরোজের সামনে এসে বলল, আচ্ছা আমার একটা কথার উত্তর দিবা? কি? তুমি আমাকে দেখে কি অবাক হও নাই কেন? কি হলো বলো? জানতো, কানের সামনে ঘ্যান ঘ্যান করেন না। সাদিয়া আর কিছু না বলেই ব্যালকনি থেকে চলে গেল। ফিরোজ আর কিছু না বলেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ বুকে ভারী কিছু একটা অনুভব করলো সে। চোখ খুলে তাকিয়ে দেখে সাদিয়া তার বুকে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ও কান্না করেছে। ও আপনাদের তো বলাই হয়নি। ফিরোজ জানলো কেমনে যে সাদিয়াই তার বউ? তাহলে শুনুন, মানে পড়ুন। সন্দেহ এক, ফিরোজ যেদিন মালয়েশিয়া থেকে বাড়িতে এসেছিল তার আব্বু আম্মুর রুমে ঢুকতেই শুনে তারা সাদিয়াকে নিয়ে কথা বলছে, আর তাকে দেখেই চুপ হয়ে যায়। সন্দেহ দুই, ফিরোজের ভাইয়া ভাবি সাদিয়াকে নিয়ে কোনো কথাই বলেননি, যেন তারা চিনেই না সাদিয়াকে। সন্দেহ তিন, ফিরোজ সাদিয়াকে কল করলো কিন্তু ও ফোন ধরেনি। পরে সব বন্ধুদের কল করলেও ওদের ফোন বন্ধ দেখাচ্ছে। তখন আরেকটু সন্দেহ হয়েছে যে কিছু একটা তো প্ল্যানিং করেছে সবাই মিলে। আর যখন বিয়ে হয় তখন সাদিয়ার বাবা মাকে দেখে কনফার্ম যে তার বিয়ে সাদিয়ার সাথেই হয়েছে। ফিরোজ এখনও সাদিয়াকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। আর 2 দিন পর সাদিয়ার বার্থডে, তাই সে ভাবলো এই 2 দিন সাদিয়ার সাথে ও বাকি সবার সাথে একটু মজা নেয়। সাদিয়ার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, যেটা ওর বার্থডের দিন দিবে ফিরোজ। সাদিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে সাদিয়ার আগেই ফিরোজের ঘুম ভেঙে গেল। সে দেখলো সাদিয়া এখনও তার বুকে বাচ্চা মেয়ের মতো ঘুমোচ্ছে। ওর চেহারায় কিছু চুল এসে পড়েছে, তাই ও চুলগুলো ঠিক করে দেয়। হঠাৎ সাদিয়া জেগে গেল আর ফিরোজ চোখ বন্ধ করে নিল। মনে হয় তাকে দেখে ফেলেছে। পরে দেখে হঠাৎ সাদিয়া তার ঠোঁটে কিস করলো। এই মাইয়ার কি কোনো লজ্জা শরম নাই? সাদিয়া বলতে লাগলো, আমি জানি তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই বলে সাদিয়া ফিরোজের কপালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। আর ফিরোজ ওর কাণ্ড দেখে হাসছে। আবার ঘুমিয়ে পড়লো, কারণ সে এত সকালবেলা ঘুম থেকে ওঠে না। হঠাৎ ফিরোজের মুখে পানির ফোঁটা আসছে। চোখ করে তাকিয়ে দেখে সাদিয়া তার মাথা বরাবর ওর ভেজা চুলগুলো দিয়ে তার চেহারায় পানি দিচ্ছে। অনেক রোমান্টিক একটা ফিলিংস কাজ করছে। ফিরোজ সাদিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সাদিয়া তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজায় নক করতেই তাদের দুজনেরই ঘোর কেটে গেল। ফিরোজ কিছু না বলেই সাদিয়াকে সরিয়ে ওয়াশরুমে চলে গেল। আর সাদিয়া গিয়ে দরজা খুলে দিল। ফিরোজ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সাদিয়া খাটে বসে আছে। সে কিছু না বলেই নিচে চলে আসলো। সাদিয়া কিছু বলতে চেয়েছিল, কিন্তু ফিরোজ না শুনেই বের হয়ে গেল। নিচে এসে দেখে সবাই খাবার টেবিলে বসে আছে। ফিরোজ গিয়ে খাবার টেবিলে বসে পড়ল। বসতেই তার আব্বু বলল, বৌমা কই? ওকে সাথে করে নিয়ে আসলি না কেন? ফিরোজ কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। সাদিয়া এসে তার পাশে বসে পড়ল। হঠাৎ ফিরোজের ভাবি জিজ্ঞেস করলো, সাদিয়া, রাত কেমন গেল? সাদিয়া কিছু না বলেই একটা শুকনো হাসি দিল। ফিরোজ খাবার খেয়ে যেই না উঠতে যাবে তখন তার আব্বু বলল, আজকে তোমাকে আর বৌমাকে তাদের বাসা থেকে নিতে আসবে, তাই রেডি হয়ে থেকো। ফিরোজ কোনো কথা না বলেই রুমে চলে গেল। খাটে শুয়ে মোবাইল চালাচ্ছে। কিছু সময় পর সাদিয়া আসলো। ও ফিরোজের সামনে এসে কোনো কথা না বলেই তার বুকের উপর শুয়ে পড়ল। কি ব্যাপার? আপনি আমার বুকের উপর শুয়ে পড়লেন কেন? এটা আমার স্বামীর বুক, আমার মন যা চায় আমি তাই করব। আপনার কি? নয়, হ্যাঁ। এটা আমার বুক। আর কিছু বলতেই পারলো না ফিরোজ। তার আগেই সাদিয়া তার আর ও ঠোঁট জোড়া হাঁক করে দিল। কিছু সময় কিস করার পর সাদিয়া ফিরোজের ঠোঁটে একটা কামড় দিল। আর ফিরোজ হালকা একটা চিৎকার দিয়ে উঠল।
সাদিয়াকে সরিয়ে ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে। সাদিয়া রক্ত দেখে ফিরোজের সামনে চলে এসে কান্না করে বলতে লাগলো, সরি সরি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি বেশি জোরে কামড় দিতে চাইনি। ফিরোজ কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। আয়নায় তাকিয়ে দেখে বেশি কাটেনি, অল্প একটু কেটেছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সাদিয়া রুমে নেই। তাই ফিরোজ ব্যালকনিতে গিয়ে বসে মোবাইল চালাতে লাগলো। সাদিয়া রুমে আসলেও ফিরোজকে দেখতে না পেয়ে ব্যালকনিতে চলে আসলো। ফিরোজ বুঝলো সাদিয়া এসেছে, তাই মোবাইলটা কানে দিয়ে হাবল তাবল বলতে লাগলো, জান কি করতেছো? আরে না, কাল রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি। আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে না। আচ্ছা রাখি সোনা, পরে কথা হবে। মোবাইলটা পকেটে রেখে পেছনে তাকিয়ে দেখে সাদিয়া চোখ লাল করে তার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন তাকে আস্ত খেয়ে ফেলবে। সাদিয়া কোনো কথা না বলে ফিরোজের পকেট থেকে মোবাইলটা বের করে খুব যত্নে মোবাইলটাকে ফ্লোরে ঢিল মেরে টুকরো টুকরো করে ফেলেন। আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। ফিরোজ মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে বলতে লাগলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এত স্বাদের মোবাইলটা একটু মজার কারণে টুকরো টুকরো হয়ে গেল। ফিরোজ কিছু সময় নীরবতা পালন করে ব্যালকনিতেই বসে এলো। হঠাৎ নিচ থেকে অনেক আওয়াজ আসতেছে, তাই নিচে চলে এলো ফিরোজ। নিচে এসে দেখে শ্বশুরবাড়ির লোকজন এসেছে। সবার সাথে কুশল বিনিময় করে ফিরোজ নিজের রুমে চলে এলো। রুমে এসে বসে আছে এমন সময় সাদিয়ার কাজিনরা আসলো। আসতে পারি দুলা ভাই? আসো। ভাইয়া, আপনি কি কোনো কাজ করছিলেন নাকি? মানে আমরা কি আপনাকে ডিস্টার্ব করলাম নাকি? না, আমি জাস্ট ফেসবুক চালাচ্ছিলাম। তখন দরজার দিকে তাকিয়ে দেখে সাদিয়া দরজার কাছে দাঁড়িয়ে তাদের সাথে কথা শুনছে। তাই ফিরোজ সাদিয়াকে রাগানোর জন্য বলল, বিয়ের সময় তোমরা কোথায় ছিলে? আগে জানলে তো সাদিয়াকে বিয়ে না করে তোমাদের দুইজন থেকে যে কোনো একজনকে বিয়ে করতাম। বেশ, থাম হয়ে গেছে। সাদিয়া তো তেলে বেগুনে জ্বলে উঠল। কিছু না বলেই চলে গেল সে। আর এদিকে ওরা দুজনে শরমে একেবারে লাল হয়ে যাচ্ছে। হয়েছে, আর তোমাদের শরম পেতে হবে না। ওদের সাথে কথা বলতে লাগলো ফিরোজ। হঠাৎ সাদিয়া একটা ট্রেতে কফি নিয়ে আসলো। ওদের দুজনকে কফি দিয়ে ফিরোজকে কফি দিল। ফিরোজ কফি যেই মুখে দিল তেমনি ও মা গো, আমার চিৎকার দেওয়ার কারণ হচ্ছে সাদিয়া আমাকে যে কফিটা দিয়েছে সেটা লবণ দিয়ে বানানো হয়েছে আর অনেক গরম, যার কারণে মুখে দিতেই কাটা জায়গায় লেগেছে। আর আমার অবস্থা টাইট। আমার চিৎকার শুনে ওরা তিনজন কেঁপে উঠল। ফিরোজের আর বুঝতে বাকি রইল না যে এটা সাদিয়া ইচ্ছে করে করেছে। ফিরোজ হাত দিয়ে ইশারায় মারিয়া রূপাকে বাইরে যেতে বলল। ওরা বাইরে চলে গেলেও ফিরোজ দরজা আটকিয়ে সাদিয়া থেকে এগোতে লাগলো। আর সাদিয়া ভয়ে পেছন দিকে যেতে লাগলো। একসময় সাদিয়া পেছন দিকে যেতে যেতে দেয়ালের সাথে লেগে যায়। ফিরোজ সাদিয়ার একেবারে কাছে চলে গেল। সাদিয়ার গরম নিঃশ্বাস ফিরোজের মুখের উপর পড়ছে। ফিরোজ কিছু না বলেই সাদিয়ার কপালে একটা চুমু এঁকে দিল। সাদিয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফিরোজ সাথে সাথে তাদের দুজনের ঠোঁট জোড়া এক করে দিল। সাদিয়া ছোটাছুটি করছে কিন্তু পারছে না। একসময় সাদিয়া সাড়া দিতে লাগলো। তাই 5 মিনিট পর সাদিয়াকে ছাড়লো। ওরা দুজনেই হাঁপাচ্ছে। সাদিয়া কিছু বলছে না, ও লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ফিরোজকে রাগানোর জন্য বলল, ভাববেন না আমি আপনাকে ভালোবাসি। আমি জাস্ট আপনাকে শাস্তি দিলাম আমাকে খারাপ কফি দেওয়ার জন্য। ব্যাস, কাজ হয়ে গেছে। সাদিয়া তো তেলে বেগুনে জ্বলে উঠল। ওর চোখে মুখে রাগে লাল হয়ে গেল। ফিরোজ সোজা ওয়াশরুমে চলে গেল। কিছু সময়ের মধ্যে গোসল করে রুমে আসলো। সে দেখলো সাদিয়া রুমে নেই। ফিরোজ মোবাইলটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে বসে গল্প লিখছে। ঘণ্টাখানেক পর ফিরোজ রুমে আসলো। রুমে এসে পুরো অবাক। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তার পা যেন স্থির হয়ে গেছে, নড়তেই পারছে না, কারণ সাদিয়া তার জামা চেঞ্জ করছে। হঠাৎ ফিরোজকে দেখে ও যে চিৎকার দিতে যাবে, ফিরোজ কোনোভাবে দৌড় দিয়ে সাদিয়ার মুখে হাত দিয়ে রাখলো। এটা আবার কোন ভাষা বুঝি না, বাংলায় বলো। আমি সাদিয়ার মুখ থেকে হাত সরাতেই শুরু হলো এক অন্যরকম ভাষণ। কুত্তা, শুয়োর, রাম ছাগল, লুচ্চা ইত্যাদি। ওই চুপ, এত গালি দিচ্ছিস কেন? তুই এখানে আসলি কেন? তুই দেখছিস না আমি জামা কাপড় চেঞ্জ করতেছি? আমি কি জানতাম নাকি
তুই জামা কাপড় চেঞ্জ করছিস? তুই রুমে আসলি কেন? আমি তো রুমেই ছিলাম, মানে বেলকনিতে। ফিরোজ সাদিয়ার দিকে তাকাতেই এক অন্যরকম ফিলিংস কাজ করছে। সাদিয়া ওর দিকে তাকিয়ে বলল, আজকে তোকে আমি মেরে ফেলবো। ফিরোজ কোনো কথা না বলে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আর সাদিয়া ফিরোজকে রুম থেকে অনেক সুন্দরভাবে তার বংশ উদ্ধার করছে। ফিরোজ নিচে এসে সবার সাথে কথা বলছে। কিছু সময় পর সাদিয়া নিচে আসলো। ও ফিরোজের দিকে পুরো রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আর ফিরোজ ওকে দেখে হাবার ক্রাশ খেলো, কারণ সাদিয়া একটা নীল রঙের শাড়ি পরেছে আর শাড়ির সাথে সব কিছু ম্যাচিং করে পরেছে। ওকে পরে নীল পুরীর মতোই লাগছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ফিরোজ, সাদিয়া, রূপা আর মারিয়া ফিরোজের গাড়ি নিয়ে যাচ্ছে। ফিরোজ ড্রাইভ করছে আর সাদিয়া তার পাশের সিটে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। আর রূপা, মারিয়া পেছনের সিটে বসে আছে। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ ফিরোজ একটা ফুচকার দোকান দেখলো। সাদিয়া ফুচকা অনেক পছন্দ, তাই ওর রাগটা কমানোর জন্য একটা প্ল্যান করলো সে। তাই সবাইকে বলল, তোমরা ফুচকা খাবে নাকি? রূপা আর মারিয়া রাজি হয়ে গেল, কিন্তু যার জন্য বললো সে কিছুই বলল না। তাই ফিরোজ বলল, ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে বসে আছে, আসো আমরা যাই। ফিরোজের কথা শুনে সাদিয়ার রাগী চোখে তার দিকে তাকালো। ফিরোজ মনে মনে বলল, ডোজ কাম করছে। গাড়ি থেকে নেমে পেছনের দিকে তাকিয়ে দেখে সাদিয়াও গাড়ি থেকে নামছে। ফিরোজ একটা মুচকি হাসি দিল। ওরা চারজন মিলে ফুচকার দোকানে ঢুকলো। ঢুকে ওরা অবাক, কারণ এখানে অনেক কাপল বসে বসে প্রেম করছে। ওরা একটা টেবিলে বসলো। তারপর ফিরোজ 3টা ফুচকার প্লেট অর্ডার করলো। কিছু সময়ের মধ্যেই ফুচকা নিয়ে আসলো। ওরা 3জন ফুচকা খাচ্ছে আর ফিরোজ এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। এটা দেখে রূপা আর মারিয়া হাসছে। ভাইয়া, আপনি খাবেন না? যার আশায় বসে আছি সে তো কিছু বলে না। সাদিয়া কিছু না বলে এক মনে খাচ্ছে। ফিরোজ বলল, আজকে আমি অনেক সুন্দর একটা দৃশ্য দেখেছি। সাদিয়া চোখ বড় বড় করে ফিরোজের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মারিয়া বলল, কি দেখেছেন ভাইয়া, আমাদেরও বলেন। আজকে আমি রমেশ। আর কিছু বলতে পারলো না। তার আগেই সাদিয়া ফিরোজের মুখে একটা ফুচকা ঢুকিয়ে দিয়ে ওদের বলল, তোরা এত কথা বলিস কেন? চুপচাপ খা। আর ফিরোজ অন্যদিকে তাকিয়ে হাসছে। তার মন চাচ্ছিল সাদিয়ার হাতে খেতে, তাই এই প্ল্যান করে সে। অনেক হাসি পাচ্ছে তাই না? ফিরোজ আর কিছু বলল না, কারণ সাদিয়া আর রেগে যাচ্ছে। সবার খাওয়া শেষ হলে বিল দিয়ে আবার জার্নি শুরু করলো। পুরো রাস্তায় আর কোনো কেউ কথা বলেনি। অবশেষে সাদিয়াদের বাসায় চলে আসলো। বাসায় এসে সবার সাথে কুশল বিনিময় করলো। সাদিয়ার বাবা বলল, সাদিয়া আগে আগে হাঁটতে লাগলো আর ফিরোজ ওর পিছনে। সাদিয়া ফিরোজকে একটা রুমে নিয়ে গেল। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর দেয়ালে সাদিয়ার অনেক ছবি আটকানো। তা দেখে বোঝা যাচ্ছে এটা সাদিয়ার রুম। যে ফিরোজ খাটে বসতে যাবে, সাদিয়া ফিরোজের শার্টের কলার ধরে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলল, ওই সময় তো দৌড় দিয়ে বেঁচে গেছিলি, এখন কি হবে তোর? এই মাইয়া এত তুইতাই করে কথা বলে কেন বুঝি না। কি হলো, কথা বল। ফিরোজ কোনো কথা না বলে সাদিয়ার কোমরে হাত দিয়ে টান দিয়ে তার একেবারে কাছে নিয়ে আসলো। হাড়ে হাত দিয়ে ওর মাথার পেছনে হাত দিয়ে চুলগুলো ধরে তার ঠোঁট জোড়া এক করে দিল। সাদিয়া আর কিছু বলল না, শুধু তাল মিলিয়ে গেল। কিছু সময় পর মারিয়ে এসে তাদের ডেকে নিচে নিয়ে গেল। তারপর আর কি শুরু হলো জামাই আদর নামক টর্চার। ফিরোজ আর খেতে পারছে না, তাই সে সাদিয়ার দিকে তাকালো। কিন্তু একই, এই মায়ের তো কোনো খেয়ালই নেই, এক মনে খেয়েই যাচ্ছে। ফিরোজ সাদিয়াকে অনেকভাবে ইশারা করলো, কিন্তু সে তার দিকে তাকাই না। তাই বাধ্য হয়ে মারিয়াকে বলল, জানো মারিয়া, আজকে আমি আর সাদিয়া অনেক সুন্দর একটা দৃশ্য দেখেছি, তাই না সাদিয়া? ফিরোজের কথা শুনে সাদিয়ার খাবার আটকে গেল গলায়। পানি খেয়ে বলল, আম্মু আর খেতে পারবে না, ওকে অনেক টর্চার করেছো। ফিরোজ সাদিয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিল, কারণ ডোজ কাজ করেছে। তারপর ফিরোজকে টর্চার করা শেষ হলো। হঠাৎ মারিয়া বলল, ভাই তুমি কি যেন দেখেছো, বললে না যে? সবাই আগ্রহ নিয়ে ফিরোজের দিকে তাকিয়ে আছে। আজকে আমি। আরে কিছু না, উনি এমনিই বলছেন। ফিরোজ সাদিয়ার দিকে তাকিয়ে মুচকি এসে এই রুমে চলে এলো। এভাবেই সারাদিন চলে গেল। রাতে ফিরোজ রুমে বসেছিল, এমন সময় সাদিয়া আসলো। এসে তার সামনে দাঁড়িয়ে আছে। ফিরোজ কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল।
ওয়াশরুমে গিয়ে ভাবতে লাগলো হঠাৎ সাদিয়ার আবার কী হলো, আর ও বিকেলে কোথায় গিয়েছিল। কিছু সময় পর রুমে আসলো। রুমে এসে দেখে সাদিয়া খাটে বসে আছে আর ওর হাতে একটা নতুন মোবাইল। ফিরোজকে দেখেই সাদিয়া তার সামনে এসে বলল, এই নাও, এটা তোমার জন্য। ফিরোজের সামনে মোবাইলটা দিয়ে, কেন? তোমার মোবাইলটা তো আমি ভেঙে দিছিলাম, তাই এটা তোমার জন্য কিনে নিয়ে এসেছি। আপনার মোবাইল আমার লাগবো না। ওই কি কইলি তুই? দেখ, ভালো মতো বলতেছি, মোবাইলটা নে, না হলে মায়ের একটাও নিচে পড়বে না। কি আর করার, মোবাইলটা নিতে হলো ফিরোজকে। মোবাইলটা অনেক সুন্দর। হঠাৎ সাদিয়া ফিরোজকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, আর কোনো দিন যেন তোমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। যদি দেখি তুমি অন্য মেয়ের সাথে কথা বলছো, সেদিন আমি কি করব আমি নিজেও জানি না। আমি কথা আর কিছু বলতে পারলো না, তার আগেই সাদিয়া ফিরোজের আর ওর ঠোঁট এক করে দিল। রাতে ডিনার করে সবার সাথে কিছু সময় কথা বলে রুমে চলে এলো ফিরোজ। রুমে একা ভালো লাগছে না, তাই ব্যালকনিতে চলে গেল সে। কিছু সময় পর সাদিয়া রুমে আসলো। ফিরোজকে রুমে না দেখে ব্যালকনিতে আসলো। এসে ফিরোজকে দেখে তার কোলে বসে পড়ল। কি করছো এখানে? কিছুই না। তুমি কি জানো কালকের পরের দিন কি? কি জানো না জানার ভান করে বলল ফিরোজ। তুমি কি সত্যিই ভুলে গেছো? কেন? কি এমন যে মনে রাখতে হবে? না, তেমন কিছু না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। সাদিয়ার হাসি মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সাদিয়া উঠে চলে গেল আর ফিরোজ ওখানেই বসে রইল। সে বুঝলো যে সাদিয়া কষ্ট পেয়েছে। কিছু সময় পর সাদিয়া যখন ঘুমিয়ে গেল তখন ফিরোজ তার ভাইয়াকে কল করলো। আর তার ভাই কল রিসিভ করলো। হ্যালো ভাইয়া। কেমন আছিস তোরা? ভালো আছি। তো কিসের জন্য কল করা? বেশি কিছু না, একটা ছোটোখাটো হেল্প লাগবে। কি হেল্প? কালকের পরের দিন সাদিয়ার বার্থডে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, সব আয়োজন আমি করছি, তুই নিশ্চিন্তে থাক। ভাই, আর একটা কথা আছে। বল। সাদিয়া যেন এই ব্যাপারে কিছু না জানে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আরেকটা কথা। আবার কি? আই লাভ ইউ। হয়েছে, আর পাম মারতে হবে না। আচ্ছা রাখি। এই বলে ফোনটা কেটে ফিরোজ যেই পিছনে তাকালো সে পুরোপুরি শক। কারণ সাদিয়া চোখ মুখ লাল করে তার পিছনে দাঁড়িয়ে আছে। মনে হয় সব কথা শুনে ফেলেছে, আজকে আমি শেষ। হঠাৎ সাদিয়া বলল, ওই তুই কাকে আই লাভ ইউ বললি? ফিরোজের ভেতর দিয়ে একটা শান্তির হাওয়া বয়ে গেল। হাসিটা কোনোভাবে চেপে রেখে বলল, আমি আমার পার্সোনাল ব্যাপার আপনাকে বলবো কেন? দেখ, বলতে বলেছি, তুই কাকে বললি? আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। ঠিক আছে, আমি তোর জীবন থেকে সরে যাব। কালকের পরের দিনই তুই ডিভোর্স পেপার পেয়ে যাবি। সাদিয়া রুমের বাইরে চলে গেল আর ফিরোজ বড়দের মতো ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সারা রাত চলে গেল কিন্তু সাদিয়া রুমে আসলো না। ফিরোজও সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল। সকাল 9টায় সাদিয়াও তার আম্মু নাস্তা বানাচ্ছে। ফিরোজ রুম থেকে বের হয়ে সোজা ডাইনিং রুমে চলে এলো। ফিরোজ সাদিয়ার বাবাকে বলল, আঙ্কেল, আমার একটু জরুরি কাজ আছে, আমার এখন যেতে হবে। আঙ্কেল, একটা জরুরি কাজ আছে তাই যেতে হচ্ছে। আমি বিকেলে এসে সাদিয়াকে নিয়ে যাব। আঙ্কেল আর কিছু বললে না। ফিরোজ বের হওয়ার আগে দেখে সাদিয়া তার দিকে কান্নাজড়িত চোখে তাকিয়েছিল। ফিরোজ কিছু না বলেই চলে আসলো। যে কাজের জন্য বের হয়েছে তা করতে করতে বিকেল হয়ে গেল। বিকেলে সাদিয়াদের বাসায় গেল। গিয়ে দেখে আঙ্কেল আর আন্টি হল রুমে বসে আছে। ফিরোজকে দেখেই আঙ্কেল বলল, না আঙ্কেল, কেন, কি হয়েছে? ঠিক আছে, আপনারা টেনশন নেবেন না, আমি দেখছি। এই বলে সাদিয়ার রুমে চলে আসলো। রুমের বাইরে দাঁড়িয়ে আছে ফিরোজ। অনেকক্ষণ যাবৎ সাদিয়াকে ডাকলো সে, কিন্তু কোনো রেসপন্সই নেই। ভাবতে লাগলো সাদিয়া যেই রেগে আছে এভাবে দরজা খুলবে না, তাই একটা প্ল্যান করলো। সাদিয়ার মোবাইলে একটা মেসেজ পাঠালো। মেসেজ পাঠানোর 2 মিনিট পরে সাদিয়া দরজা খুলে দিল। ডোজ কাজ করেছে। মেসেজটিতে লেখা ছিল, তুমি যদি দরজা না খোলো তাহলে আমি এখান থেকে চলে যাব, আর কখনো আসবো না। সাদিয়া দরজা খুলে দিয়ে আবারও খাটে বসে মরা কান্না শুরু করে দিয়েছে। ওকে দেখে বোঝা যাচ্ছে ও এত সময় ধরে কান্না করছিল। সাদিয়া নীরবে কান্না করেই যাচ্ছে। ফিরোজ গিয়ে খাটে বসলো। কেউ কি মারা গেছে? বেশ কাজ হয়েছে।
শুরু হয়ে গেছে জোরে জোরে কান্না করা। কি হইলো? এইভাবে কান্না করছো কেন? কুত্তা, লাল বান্দর, শুয়োর, তুই আমার সাথে কথা বলবি না। তুই তোর প্রেমিকার কাছে যা। আমি তো আমার প্রেমিকার সাথেই আছি। কি বললি? বললাম আমি তো এতক্ষণ আমার প্রেমিকার সাথেই ছিলাম, তাই তোকে একটু সময় দিতে এলাম। ফিরোজের কথা শুনে সাদিয়া আরও বেশি রেগে গিয়ে ফিরোজকে টান দিয়ে বিছানায় শুয়ে দিয়ে তার উপর বসে শুরু করলো এলোপাথারি। আরে কি করছিস? লাগছে তো। আজকে তোকে আমি মেরেই ফেলবো। তুই কোন ডাইনির সাথে ছিলি বল? মারতে মারতে বললো সাদিয়া। ঠিক আছে বলবো, এখন বাইরে যাব, চল। আমি তোর সাথে কোথাও যাব না। মার থামিয়ে বলল। ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, কিন্তু কিন্তু কি? তোর মতো আটার বস্তা আমার উপরে বসে আছে, আমি মরে গেলাম, নাম তাড়াতাড়ি। সাদিয়ার রাগে অভিমানে ফিরোজের উপর থেকে নেমে ব্যালকনিতে চলে গেল। ফিরোজও ওর পিছনে ব্যালকনিতে গেল। গিয়ে দেখে ও কান্না করছে। চলো বাসায় যেতে হবে, আব্বু কল করেছিল। সাদিয়া ফিরোজের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ ফিরোজ এই প্রথম ওকে তুমি বলল। কি হলো, কথা কানে যায়নি? তাড়াতাড়ি রেডি হও, বাসায় যেতে হবে। আমি যাব না। দেখো আমাকে রাগিও না। আমি বলেছি না আমি যাব না। এখন যাও, আর ভদ্রমের মতো রেডি হও। খুব ট্যাস। সাদিয়া কিছু না বলে গালে হাত দিয়ে ফিরোজের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রুমে রেডি হতে চলে গেল। থাপ্পড় মারতে অনেক ভালো লাগে। ছোটবেলায় আম্মু বলেছিল মায়ের উপরে কোনো ওষুধ নেই। কিছু সময় পর সবার থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলো ওরা। গাড়ি স্টার্ট দিয়েই শুরু হলো ভাষণ। আমি তোর সাথে কোথাও যাব না। গাড়ি থামা, আমি তোর সাথে কোথাও যাব না। দয়া করে এখন চিল্লাচিল্লি করিস না। সারাদিন না খেয়ে আছি, অনেক ক্ষুধা পেয়েছে। এখন রেস্টুরেন্টে যাব। তুই চুপ হয়ে বসে থাক, একটা কথা বলবি না। সাথে আর কিছু না বলেই চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছে। ফিরোজ আর কিছু না বলেই ড্রাইভ করতে লাগলো। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে গিয়ে দুজন খাবার খেয়ে আবারও জার্নি শুরু। সাদিয়া চুপচাপ বসে আছে, তাই ফিরোজ বলল। কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো কেন? তুমি আসলেই জানো না কালকে কি? জানি তো। কালকে কি? তার মানে তুমি জানতে। আমি জানতাম তুমি এই দিন কোনো সময় ভুলতে পারবে না। কালকের দিনটা কিভাবে ভুলতে পারি? কালকের দিনে আমার সুন্নতে খাতনা হয়েছিল। সাদিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। সুন্দর চেহারা মুহূর্তে রাগী হয়ে গেল। সাদিয়াকে নিয়ে একটা নদীর পাড়ে আসলো। অনেকেই বসে আছে এখানে জোড়ায় জোড়ায়। ফিরোজ আর সাদিয়া একটু নিরিবিলি জায়গায় বসলো। বসতেই ফিরোজ গাড়ির ঘটনাটা কথা মনে পড়ে গেল। এখন আর হাসি থামিয়ে রাখতে পারল না। সাদিয়ার সামনেই পাগলের মতো হাসা শুরু করলো সে। ফিরোজ যতই হাসছে, সাদিয়া ততই রাগে সাপের মতো ফোঁসফোঁস করছে। তাই ফিরোজ আর না হেসে চুপচাপ বসে রইল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাতে এখানকার দৃশ্য আরও ফুটে উঠল। হঠাৎ সাদিয়া বলল, আমরা বাসায় যাব কখন? আরও কিছু সময় থাকি। সাদিয়া কিছু বলল না। কিছু সময় পর তাদের দুজনে নীরবতা ভেঙে ফিরোজের মোবাইলে কল আসলো। ফিরোজ সাদিয়ার থেকে একটু দূরে গিয়ে কলটা রিসিভ করলো। হ্যাঁ বলো। কোথায় তোরা? নদীর পাড়ে আছি, সব কিছু ঠিকঠাক আছে। সব ঠিকঠাক প্ল্যান মতো হয়েছে, সময় মতো চলে আসিস। ঠিক আছে বলে কলটা কেটে দিল ফিরোজ। পেছনে তাকিয়ে দেখে সাদিয়াকে যেখানে বসে রেখেছিল সেখানেই চুপচাপ বসে আছে। সে সাদিয়ার কাছে যেতেই সাদিয়া বলল, কে কল করেছিল? বন্ধু। কি বলল? কিছু না, এমনি। চলো এখন। বাসায় যাব এখন না, একটু কাজ আছে, সেখানে যাব। সাদিয়া কিছু বলল না। দুজনেই গাড়িতে বসে আবার রওনা দিল। কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেল। আমরা শপিং মলে কেন এসেছি? ভাবি আমাকে কিছু আনতে বলেছিল, তাই এখানে আসলাম। সাদিয়াকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকলো ফিরোজ। অনেক সময় লাগিয়ে শপিং করার পর সাদিয়া বলল, ভাবি তোমাকে এত কিছু নিতে বলেছে? আর কিছু না বলেই দুজনে গাড়িতে বসলো। সাদিয়া কোনো কথা বলছে না। ফিরোজ সাদিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে আসলো। আমরা এখানে কেন আসলাম? খাবার খেতে। অনেক রাত হয়ে গেছে, বাসায় গিয়ে খাবো না। না, এখানেই খাবো। সাদিয়া কিছু বললো না। দুজনে রেস্টুরেন্টে থেকে ডিনার করলো। ডিনার করতে করতে 11:30 বেজে গেল। সাদিয়াকে নিয়ে বাসার জন্য রওনা দিল। সাদিয়া বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 11:55 বাসায় পৌঁছালো ওরা। গাড়ি পার করে দরজার সামনে এসে সাদিয়া কলিং বেল বাজাবে, তখন
ফিরোজ বলল, হে কি করছো? সাদিয়া কিছুটা ভয় পেয়ে বলল, আমি আবার কি করলাম? সবাই ঘুমিয়ে আছে, কলিং বেল বাজানোর প্রয়োজন নেই। তাহলে ভেতরে যাব কিভাবে? আমার কাছে চাবি আছে। আমার প্যান্টের পকেটে হাত দিয়ে চাবি বের করে দরজা খুলো। তোমার পকেটে আমি হাত দিতে যাব কেন? আরে আমার হাতে এতগুলো ব্যাগ, আমি আবার পকেটে হাত দিব কেমনে? সাদিয়ার কিছু না বলেই পকেটে হাত দিয়ে চাবি বের করে। দরজা খুলে দিলে পুরো বাসা অন্ধকার হয়ে আছে। সাদিয়া আর ফিরোজ ভেতরে গেল। হঠাৎ পুরো বাসার লাইট জ্বলে উঠল আর সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে সাদিয়া। সাদিয়া সবাইকে দেখে পুরো অবাক হয়ে যাচ্ছে। সবাই সাদিয়াকে উইশ করছে। ফিরোজ কিছু না বলেই সেখান থেকে তার রুমে চলে এলো। তোমাদের সবার মনে আছে আমার বার্থডের কথা? সবাই একসাথে বলল, ঘন্টাখানেক পরে সাদিয়া রুমে আসলো। রুমে এসে দেখে রুমটা অন্ধকার হয়ে আছে। রুমের লাইট জ্বালিয়ে সাদিয়ার শখ, কারণ পুরো রুম পুতুল দিয়ে ভর্তি। হঠাৎ রুম থেকে কান্না করার শব্দ আসছে। ফিরোজ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। কান্নার শব্দ পেয়ে রুমে গিয়ে দেখে সাদিয়া চোখের পানি আর নাকের পানি এক করে দিছে। সে সাদিয়ার সামনে গিয়ে বলল, কি হলো, কান্না করছো কেন? সাদিয়া কোনো কথা বলে না, ফিরোজকে জড়িয়ে ধরে আরও জোরে জোরে কান্না শুরু করে দিল। কি হলো, কান্না করতেছো কেন? তুমি এই কয়দিন আমাকে এত কষ্ট দিলে কেন? কি, আমি তোমাকে কখন আবার কষ্ট দিলাম? ফিরোজ সাদিয়াকে ছাড়িয়ে বলল, তুমি বললা কি? সাদিয়াকে আর কিছু বলতে না দিয়ে ফিরোজ তাদের ঠোঁটজোড়া এক করে দিল। কিছু সময় পর সাদিয়াকে ছেড়ে দিল সে। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। ফিরোজ কিছু বলতে যাবে, হঠাৎ সাদিয়া আবার পাগলের মতো কিস করতে লাগলো। কিছু সময় পর ছাড়লো। সাদিয়া কিছু বলতে যাবে, তখন ফিরোজ দুটো শপিং ব্যাগ সাদিয়ার হাতে দিয়ে বলল, সেগুলো পড়তে। সে নিচে চলে গেল। ফিরোজ নিচে চলে আসলো। কিছু সময় সবার সাথে কথা বলে রুমে চলে আসলো। রুমে এসে পুরো অবাক। সাদিয়াকে নীল শাড়িতে নীল পরীর মতো লাগছে। ফিরোজ এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। সাদিয়া তার সামনে এসে ঠোঁটে ছোট্ট করে একটা কিস করে বলল, কি জনাব, এমন ড্যাব ড্যাব করে কি দেখছেন? আমার নীলপরীকে। তাই? হুম। চলেন ছাদে যাব। কি এত রাতে? এখন আমাকে কোলে তুলেন। নয়, হ্যাঁ, এখন তুমি আমাকে কোলে নিয়ে ছাদে যাবে। খেয়াল করা সাদিয়াকে কোলে নিয়ে ছাদে আসলো ফিরোজ। সাদিয়াকে বুকের সাথে জড়িয়ে দোলনায় বসে আছে। নীরবতা ভেঙে সাদিয়া বলল, জানো, আমার অনেক স্বপ্ন ছিল কোনো এক রাতে তোমার বুকে মাথা রেখে চাঁদ দেখব। তাই? আচ্ছা, স্কুলে তোমার ক্রাশ কে কে ছিল? আমার স্কুল লাইফে একটাই ক্রাশ ছিল, আর সে হলো তুমি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি, আর মৃত্যুর আগ পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসে যাব। আচ্ছা শুনো, কাল থেকে আমি আব্বুকে আমার আব্বু বলে রেখেছি। কাল থেকে তুমি আর আমি আমার যে অফিস আছে সেটা দেখাশোনা করব। সাদিয়ার মুখটা আমার মুখের সামনে এনে এক গভীর কিস দিয়ে বললাম, আমার স্কুল লাইফের ক্রাশ এখন আবার অফিসের বস। আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আমাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা প্রেমের গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।